আমার নাম মুশফিক, পেশায় একজন আমি ডাক্তার। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়োজিত আছি। আমার জীবনে ঘটে যাওয়া এক চরম ও কঠিন সত্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে ঘটনাটা ঘটে তখন আমি এমবিবিএস শেষ করেছি, সাথে একটা হাসপাতালে ইন্টার্নশিপ করছিলাম। আমি এবং আমার সাথে যারা ছিল ইন্টার্নশিপে, আমরা সবাই হাসপাতালে আউটডোরে রোগী দেখতাম। একদিন সকালে প্রতিদিনের মতোই উঠে ক্যান্টিন থেকে নাস্তা সেরে আমি হাসপাতালে যাই। আমি যে হাসপাতালে ছিলাম সেটা ঢাকার পার্শ্ববর্তী একটা গ্রাম্য সাইডের এরিয়া। তখন লোকালয় এত ছিল না, বড় একটা এরিয়া নিয়ে তৈরি হাসপাতালটা। নিজস্ব ওষুধ তৈরি ও বাজারজাত করা হতো ওখান থেকেই। হাসপাতালটা 3 তলা বিশিষ্ট। আশেপাশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোই বেশি আসতো। তো যেদিনের কথা বলছি সেদিন বেশ রোগীর চাপ ছিল। রোগীর চাপে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। দুপুর 2টায় আমি আমার ডিউটি শেষ করে হোস্টেলে ফিরতে যাব। তখন আমাদের যিনি হোস্টেল সুপার ছিলেন তিনি এসে বললেন, মুশফিক, আজকে তো ডক্টর জাহাঙ্গীর রাতে ডিউটি করতে পারবে না, ওনার আম্মা অসুস্থ, সে বাড়ি যাবে, তুমি যদি রাতে ডিউটিটা করতে তাহলে ভালো হতো। সুপার ছিলেন আমাদের সবার বড় ভাইয়ের মতো, বেশ স্নেহ করতেন আমাদের, তাই আমরা তার কথা ফেলতে পারতাম না, বড় ভাইয়ের মতো ছিলেন। তাছাড়া জাহাঙ্গীর আমার সহপাঠী, তার সমস্যা যদি আমি না দেখি তাহলে আমারও সমস্যা হতে পারে। যাই হোক, আমি বললাম, স্যার সমস্যা নেই, আমি নাইট শিফটটা করে দিব বলে আমি হোস্টেলে চলে আসি। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমার বান্ধবী শান্তার সাথে কথা বলছিলাম। আসলে আমি সময় পেলে ওর সাথে কথা বলি। অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি শান্তাকে বললাম, রাতে যেহেতু ডিউটি আছে আমি একটু ঘুমাই, তুমি আমাকে সন্ধ্যায় ডেকে দিও বলে ফোন রেখে আমি ঘুমাই যাই। সন্ধ্যায় শান্তা আমাকে কল দিলে আমার ঘুম ভাঙে। তখন সন্ধ্যা 7:30 6:30 বাজছিল। আমি উঠে ওর সাথে মিনিট 5 কথা বলে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে হালকা খাবার খেয়ে নিই। সব শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সময় ছিল 7:43। আমি ভাবলাম ডিউটি তো 8টা থেকে, এই সময়টুকু শান্তার সাথে আরেকটু কথা বলি। হাসপাতাল বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম ওর সাথে। তো পায়চারি করতে করতে কথা বলছিলাম। কি মনে করে কথার এক ফাঁকে শান্তা আমাকে বলে, মুশফিক, আমার না কেমন যেন খারাপ লাগছে তোমার জন্য। আমি বললাম, দূরে আছো তাই হয়তো, তাছাড়া আমাদের অনেকদিন দেখাও হয় না। ও বললো, না, আমার কেমন জানি তোমাকে নিয়ে ভয় লাগছে। আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা, বললাম, পাগল আমি ঠিক আছি। কি জানি কি হলো, শান্তা ফোনে কান্না শুরু করে দিল। পরে ওকে অনেক বোঝানোর পর বলে, সাবধানে কাজ করো, একটু সাবধানে থেকো। আমি আচ্ছা বলে কলটা কেটে হাসপাতালের ভেতর প্রবেশ করলাম। নিচ থেকে রেজিস্টার খাতায় সাইন করে তো সোজা 3 তলা চলে গেলাম। গিয়ে বাইরে আমাদের যে চেম্বার ছিল সেখানে আরেকজন ডিউটি ডক্টর আগে থেকেই ছিলেন, তার সাথে কথাবার্তা বললাম। কিছু ফাইল ছিল সেগুলোতে একটু চোখ বুলালাম জাস্ট দেখার জন্য। 9টার দিকে গিয়ে দুজন মিলে ওয়ার্ড ভিজিট করে আসলাম। এসে চেম্বারে বসে রইলাম। খানিক বাদে শান্তাকে কল করলাম, কিন্তু ও কলটা ধরল না। বেশ কয়েকবার কল দেবার পর যখন সে ধরছিল না, তখন আমার টেনশন হতে থাকে। আমি ডিউটি যিনি আমার সাথে ছিলেন ওনাকে বলে নিচে আসলাম। এসে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে স্মোক করছিলাম আর কল দিয়ে যাচ্ছিলাম শান্তাকে। পরপর 3টা সিগারেট শেষ করে আমি আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে ডিউটি ডাক্তারের সাথে টুকটাক আলাপ করলাম। এমন সময় এক পেশেন্টের লোক এসে বলল, স্যার, আমার রোগীর খিঁচুনি দিচ্ছে। সাথে সাথে নার্সও গেলাম আমরা দুজন। গিয়ে দেখলাম রোগীর অবস্থা খারাপ, তার পা বেঁকে যাচ্ছে, অক্সিজেনও সমস্যা। ওয়ার্ড বয়কে অক্সিজেন আনতে বললে সে অক্সিজেন বোতল নিয়ে আসে, কিন্তু ওনাকে অক্সিজেন মাস্ক পরাতে পারতে উনি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন। পালস, চোখ সব চেক করলাম, দেখলাম উনি আর লাইফ না। ওনার হাত পা গুলো সাথে সাথে টেনে ও সম্পূর্ণ সোজা করা গেল না। যদিও মারা যাবার পর ধীরে ধীরে আমাদের শিরা উপশিরাগুলো ছেড়ে দেয়, তবু অনেক চেষ্টা করেও সোজা হয়নি। আমরা ওনার সাথের লোককে নিয়ে চেম্বারে এলাম। ওনাকে বেশিক্ষণ অপেক্ষা করাতে চাইনি। আসলে একে তো বলতে গেলে এটা গ্রাম সাইড এরিয়া, তার উপর রাত, তাই নিয়ে এসে যত দ্রুত সম্ভব ডেথ সার্টিফিকেটে সাইন করে দিলাম। কাগজপত্র রেডি করে নার্সকে দিলাম কমপ্লিট করে ওনাদের ছেড়ে দেওয়ার জন্য। সব কমপ্লিট হলো। ওনারা 12টার মধ্যে লাশটা স্ট্রেচারে করে নিয়ে চলে গেলেন। তো নিয়ে চলে যাচ্ছিল, আমি তখন বারান্দা দিয়ে তাকিয়েছিলাম। লাশটা অ্যাম্বুলেন্স ওঠানো হলো, তারপর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স লাশটা নিয়ে চলে গেল। আমি এসে চেম্বারে বসলাম। বসে বসে লোকটার কথা ভাবছিলাম। লোকটার কার্ডিয়াক সমস্যা ছিল, সাথে মেন্টালি সমস্যা ছিল, সাথে শুধু ভাই আর লোকটার স্ত্রী আর 4-5 বছর একটা ছেলে বাচ্চা ছিল। আমার লোকটার জন্য খারাপ লাগছিল, খুব বেশি বয়স না, এটা ওটা ভাবছিলাম। রাত বাড়লে না স্টেশনের পেছনে একটা স্টোর রুম আছে, সেখানে গিয়ে আমার সাথে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি ঘুমানোর জন্য গেলেন। দুজন নার্স থাকার কথা থাকলে একজন ছিল সেদিন। আমি ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরের দিকে তাকিয়ে বাইরের দিকে দেখছিলাম আর শান্তাকে কল করছিলাম। সবকিছু কেমন অন্ধকার চারপাশটা, আমার ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ আমার চোখ যায় নিচের গেটের দিকে। আসলে আমি যে বারান্দায় দাঁড়ানো সেখান থেকে নিচের গেটটা স্পষ্ট দেখা যায়। একটু ইউ শেপ বিল্ডিং। আমি দেখলাম শান্তা দাঁড়িয়ে আছে। গেটের পাশে একটা বকুল গাছ আছে, ওটার নিচে সে দাঁড়ানো। একটা কালো রঙের কামিজ পরা সে, বেশ সুন্দর লাগছে শান্তাকে। আমি তাকাতেই আমাকে ইশারা দিল যাওয়ার জন্য। আমি 7-5 না ভেবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এসে ওকে প্রথমে একটা ঝাড়ি দিলাম,
বললাম, সেই কখন থেকে কল করে যাচ্ছে, কলটা ধরলা না কেন? আমার টেনশনে কতটা খারাপ লাগছিল তুমি বোঝো। শান্তা বাচ্চাদের মতো করে সরি বললো, এখন আর মন করবো না বলে আমার হাত ধরে বলল, চলো একটু হাঁটি তোমার সাথে, অনেকদিন হাঁটা হয় না। আমার হাত হাঁটতে হাঁটতে শান্তা হাসপাতালের পেছনের বাগানটার দিকে নিয়ে গেল। সেখানে অনেক ধরনের ঔষধি গাছ লাগানো ছিল। আমরা সেখানে হাঁটছি আর নানান বিষয়ে কথা বলছি। আচমকা আমার মনে হলো, শান্তা এত রাতে এখানে কিভাবে এলো? ওর তো রংপুর থাকার কথা। আমি বললাম, এই শান্তা, তুমি এত রাতে কিভাবে আসলে এখানে? সে উত্তর দিল, কেন আমি কি চিনি না নাকি আগে কোনোদিন আসিনি? আমি বললাম, হ্যাঁ এসছো, কিন্তু সে তো দিনের বেলায়, এত রাতে তুমি কার সাথে আসছো? ও বলে, এত কথা জিজ্ঞেস করো না, তোমায় দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসছি। আমি রাগ করলাম ওর সাথে, যে তুমি এইভাবে তুমি আসছো, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হতে পারতো না? তাছাড়া এখন সারা রাত তো তোমায় নিয়ে বসিয়ে রাখতে হবে, লোকজন কি বলবে, এই সেই বললাম। ও কিছু না বলে আমাকে অবাক করে দিয়ে শক্ত করে ধরে বলল, মুশফিক, তুমি আমার অনেক প্রিয় মানুষ, বুঝলা? দুজন বেশ খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর বুঝলাম এমন পাগলামি যেন সে না করে। বুঝালাম আমি, মেয়েটা প্রায় 6 বছর ধরে আমাকে ভালোবাসে, কিন্তু কখনোই এমন করে না। আজ কি যেন হয়েছে। আমি শান্তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বললাম, চলো চেম্বারে যাই, সকালে তোমাকে নিয়ে বেড়াবো, এখন এত রাতে হাঁটা লাগবে না, এমনিতেই জার্নি করে এসছো। আমি ওকে নিয়ে বাগান থেকে বের হবার সময় বারবার চারদিক দেখলাম যেন দারোয়ান দেখে কিনা, বা কেন কোনো লোক দেখে ফেলে কিনা, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদি দারোয়ান সহ মোটামুটি সবাই আমাকে ভালো জানে, তবুও সাথে এভাবে দেখলে মানুষ অকারণে এত রাতে বাজে কিছু ভেবে বসবে। বাগান থেকে বের হচ্ছি, কেবল দারোয়ান মামা ডেকে বলল, স্যার উনি কি করেন এত রাতে? ডিউটিতে না গেলেন রাইতে, বাগানে আইছেন কেন? আমি বললাম, মামা আসলে আমি তোমার মামি না বলেই চলে আসছে, তাই একটু হাঁটার জন্য গিয়েছিলাম, তুমি কাউকে বলো না প্লিজ, বিষয়টা খারাপ দেখায়। বলে ওনার হাতে 100 টাকার একটা নোট দিয়ে শান্তাকে নিয়ে সোজা উপরে চলে এলাম। সারা রাত কথা বলেই কাটিয়ে দিলাম। 6টার দিকে ডিউটি ডাক্তার উঠে আসলে আমি শান্তার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিলাম। উনি আমাকে শান্তার সাথে কথা না বলে আমাকে বললো, ভাই রাতে ঘুমান নাই? আমি বললাম না। পরে বললো, রুমে গিয়ে ভালোভাবে ঘুম দেন আছে। বলে সে ফ্রেশ হতে গেল। আমিও ওয়াশরুমে যাবো, তাই শান্তাকে বললাম, তুমি বসো, একটু পর স্যার আসবে, ওনার সাথে ভিজিটে যেতে হবে, ভিজিট শেষে তোমায় নিয়ে ঘুরতে বেরোবো। বললো ওকে বসে আমি ওয়াশরুমে গেলাম। কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখি শান্ত ওখানে নেই। টেবিলের উপর একটা কাগজে লিখে রেখে গেছে, আমি আমার অমুক বান্ধবী ওখানে যাচ্ছি, তুমি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিও, বিকালে অমুক ভার্সিটিতে এসে আমরা ঘুরবো। চিরকুটটা পর আমার রাগ হলো। ঠিক আছে, ও জানে আমার 2টা পর্যন্ত, তাই বলে হুট করে চলে যাবে? একসাথে নাস্তাটা তো করতে পারতো। কল দিলাম, ফোন সুইচ অফ। মেজাজটা খারাপ হয়ে গেল আমার। ওর এক বান্ধবী আছে যে আমার হাসপাতাল থেকে কাছে একটা সরকারি ভার্সিটিতে পড়ে। হাসপাতাল থেকে ওখানে যেতে 10 টাকা বাস ভাড়া লাগে। ওর বান্ধবীকে যে কল করবো সেটাও পারছিলাম না, কারণ কখনো প্রয়োজন পড়েনি, তাই কোনো নাম্বারও রাখিনি। কোনো মতে নিচে এসে নিজের ডিউটি শেষ করে 2টার দিকে রুমে গিয়ে ফ্রেশ একটু রেস্ট করলাম। তারপর 4টার দিকে বের হয়ে গেলাম ওর বান্ধবীর ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে শান্তাকে কল দিলাম, সুইচ অফ। আমি ভার্সিটির ভেতরটা ঘুরতে লাগলাম। প্রায় 2 ঘন্টা ঘুরলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। পরে রাগ করে বেরিয়ে আসতে যাব, তখন দেখি সামনেই শান্তা হেঁটে হেঁটে আসছে। সুন্দর একটা শাড়ি পরা, হালকা গোলাপি রঙের শাড়ি, সুন্দর করে সেজে এসছে। রাগ দেখাতে গিয়ে আর রাগ করলাম না। সামনে এসে দাঁড়িয়ে হেসে দিল মেয়েটা। নিজের মধ্যে আর রাগের ছিটে ফোটাও রাখতে পারলাম না, বরং ওর জন্য একটা ফুল না কিনে আনায় নিজেকে অপরাধী লাগছিল। 6 বছরের শান্তাকে এত সুন্দরভাবে আমি কখনোই দেখিনি। যাই হোক, ওকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম। পরে রাত 8টার দিকে বললো ওর বান্ধবীর হোস্টেলে উঠবে। আমি হোস্টেলের গেট পর্যন্ত পৌঁছে দিলাম। ও জানালো সকাল 11টায় সে বাড়ি চলে যাবে। আমি বললাম, তাহলে আমি আসবো গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য? শান্তা বলল, না, আব্বা আসবে নিতে, তুমি চিন্তা করো না, ভালোভাবে থেকো। বলে সে চোখ মুছতে মুছতে হোস্টেলের ভেতর চলে গেল। আমারও বেশ খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু ওকে যে বলবো শান্তা ফোনটা অন করো বা তোমার বান্ধবীর ফোন নাম্বারটা দিও, সেটা মনেই নাই। নিজের উপর রাগ হতে লাগলো খানিক বাদে ওখান থেকে বেরিয়ে মানিকগঞ্জের একটা বাস ফাঁকা পেয়ে সেটাতে উঠে পড়ি। একটু পরেই বাস হাসপাতালের সামনে আসলে আমি নেমে হোস্টেলে যাই। গিয়ে ক্যান্টিন থেকে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আমার রুমে তখন আমরা 4 জন থাকি। 2 জন নাইট শিফটের ডিউটিতে গেছে, আর আমার এক রুমমেট সহ আমি ঘুমিয়ে আছি। একটু পরে আমার নাম্বারে কল এলো। আমার বন্ধু আদিল ফোন কল করেছে। ও রংপুর থাকে, শান্তাদের বাড়ির কাছে ওর বাড়ি। আগে ওরা দিনাজপুর থাকতো, পরে রংপুর গিয়ে বাড়ি করে ফেলে ওর আব্বা। ওর নানার বাড়ি এখানে। ওর কল দেখে আমি একটু অবাক হয়েছি। সময় দেখতে গিয়ে আমি দেখলাম রাত 2:18 বাজে। তখন এত রাতে কল দিল কেন? কোনো সমস্যা না তো? কলটা রিসিভ করলাম, বললাম, কি খবর বন্ধু এত রাতে? আদিল ওপাশ থেকে বললো, তুই ঠিক আছিস ভাই? বললাম, কেন, কি হয়েছে? বললো, তুই কিছু জানিস না, খবর পাস নাই? বললাম, কি হবে, কিসের খবর? ও বললো, শান্ত তো অ্যাক্সিডেন্ট করেছে, শুনিসনি? আমি বললাম, কখন, কি হলো, কি বলিস?
আমি শান্তাকে হোস্টেলে রেখে আসলাম 8টার দিকে। কি বলস তুই? তখন বললো আচ্ছা এক কাজ কর, তুই পারলে ভোরে রওনা দিয়ে আয়, চলে আয় রংপুরে, আমরা পরে কথা বলবো। আমি ওর আগের মাথা কিছুই বুঝলাম না, ফোন কেটে দিয়ে শান্তাকে কল দিয়েই যাচ্ছি, ওর নাম্বার বন্ধ। ভাবলাম ভোর হলে হোস্টেলে গিয়ে খোঁজ নেব। তখনই আমার নাম্বারের থেকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শান্তার কণ্ঠ। ও বলল, মুশফিক নিচে আসো না একটু, আমি গেটের বাইরে অপেক্ষা করছি। ওর কিছু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে দিলাম। কলটা কেটে দিল। আমি কোনো মতো শার্টটা পরে নিচে দৌড়ে গেলাম। ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়ে দেখি বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। শান্তা জাস্ট বলল ওঠো। আমি কিছু না বলে উঠে বসলাম। ড্রাইভার গাড়ি টান দিল। শান্তা আমার হাত ধরে বসে আছে। আমি ওকে বারবার বললাম, তুমি ঠিক আছো? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? ও বলল, হ্যাঁ, তবে চিন্তা করো না, এখন কথা বলো না, আমাদের যেতে হবে। আমি বললাম, কোথায় যাবো, কি হয়েছে বলবে তো? শান্তা বলে, বাড়ি যাচ্ছি, ইমার্জেন্সি কাজ আছে, সকালে গেলে হবে না, তাই এখন যাচ্ছি। একটু বসো চুপ করে, কথা বলো না, আমাকে একটু কাঁধে মাথা রাখতে দাও, আমার মাথায় ব্যথা হচ্ছে। ঠিক আছে। কিন্তু তখন খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের ভেতরে একটা লাশ রাখা। আমি আতকে উঠে বললাম, এটা কার লাশ নিয়ে যাচ্ছি আমরা? শান্তা বলে, বাড়ি গিয়ে দেখো, কথা বলো না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছিলাম না। শান্তার এমন আচরণ আমার কেমন জানি লাগছিল। তো অনেকটা লম্বা সময় পর ভোরের দিকে গাড়িটা একটা জায়গায় ব্রেক করলে আমাকে শান্তা বলল, তুমি একটু নেমে দাঁড়াও তো, আব্বা আসছে। আমি ও আচ্ছা বলে নামলাম। তবে নামার আগে বললাম, ফোনটা খোলা রেখো প্লিজ, টেনশন হয়। আমাকে নামিয়ে দিতেই গাড়ি টান দিল ড্রাইভার। তখন দেখলাম আমি যে গাড়িতে এসেছি এতক্ষণ সে গাড়িটা পুরনো জং ধরা গাড়ি। গাড়িটার বাইরে কয়েক জায়গায় রক্ত লেগেছিল, আর গাড়িটা মাটিতে না চলে ভেসে ভেসে চোখের সামনে দিয়ে চলে গেল। আমার তখন মনে হলো ভয়ের একটা স্রোত বয়ে গেল নিজের ভেতর। আমি একটু দেখি রাস্তার অপর পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে ওখান থেকেই বলছে, স্যার আমারও তো বাঁচানোর চেষ্টাই করলেন না আপনারা, এখন পারলেন না তো নিজের পরিবার বানাইতে, তার আগেই তো চলে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন একটা অ্যাম্বুলেন্স এসে মোড় ঘুরছিল। আমি রাস্তার মোড়ে দাঁড়ানো। অ্যাম্বুলেন্সটা আমাকে দেখে থামলো। ভেতর থেকে শান্তার আব্বা নেমে এলেন। আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন উনি। আসলে তিনি জানতেন আমাদের সম্পর্কের কথা। তিনি বললেন, বাবা তুমি আসছো বিদায় দিতে? আমি না কিছু বুঝতে পারছিলাম না, ওনার কথা বুঝতে পারছিলাম না, ওনার কান্না করার কারণ বুঝতে পারছিলাম। তো উনি আমাকে গাড়িতে তুলে নিলেন। ভেতরে শান্তার ভাই, ওর মা, কাকা ওনারা ছিল। অ্যাম্বুলেন্সটা শান্তাদের বাড়ির উঠানে গিয়ে থামলো। গাড়ি থেকে নামতে দেখি সবাই অ্যাম্বুলেন্সের কাছে এসে শান্তা শান্তা বলে কান্না জুড়ে দিল। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তখনও বুঝি নাই কি হয়েছে। শান্তার ভাই আমাকে বলল, ভাইয়া কি হয়েছে একটু বল। আমি জিজ্ঞেস করলাম আমার ভাইকে যে একটু বলেন আমাকে। ভাইয়া বলল, শান্তার লাশ নিয়ে আসলাম মুশফিক, শান্তা আর নাই। আমার দুনিয়া তখন উল্টে গেছে। মনে হলো আমার পায়ের নিচের মাটি কেউ টান দিয়ে সরিয়ে দিল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের ভেতরে গেলাম, সবাইকে সরিয়ে ভেতরে গিয়ে শুধু লাশটা জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করলাম। শান্তাকে ডাকলাম, কাপড়টা সরিয়ে দেখলাম আমার শান্তা ঘুমিয়ে আছে। আমার হিতাহিত জ্ঞান তখন ছিল না। আমি চোখের সামনে ওকে এভাবে দেখবো এটা ভাবতে পারিনি। একটু আগেই তো আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে এতটা পথে এলো, তাহলে আমি কিভাবে আসলাম? আমাকে সবাই ধরে সরিয়ে দিল ওর কাছ থেকে। সবাই মসজিদের দিকে গেল, শুধু এক কোণায় দাঁড়িয়ে কাঁদছিলাম। ইন্টার্নশিপ শেষ হলেই আমার জয়েনিং ছিল। আমরা বিয়ের ব্যাপারেও প্রিপেয়ার ছিলাম। সে মানুষটাই আমাকে ছেড়ে চলে গেল। এই কষ্ট অনুভূতি আসলে কাউকে বোঝানোর ক্ষমতা আমার নাই। খাটিয়া আনা হলো মসজিদ থেকে, লাশ তুলে দিলাম খাটিয়ায়। মহিলারা নিয়ে গোসল করিয়ে দিলে আর দেখতে দিবে না, তাই শেষবারের মতো মুখটা দেখে নিলাম। শুধু শেষবারের মতো ওকে একটু জড়িয়ে ধরতে পারিনি আমি। আমার বুকটা ভেঙে ফেটে যাচ্ছিল। মহিলারা ওকে গোসলের জন্য নিয়ে গেল। ঘণ্টাখানেক পর গতকাল যে মেয়েটাকে আমি গোলাপি শাড়িতে দেখেছি সেই সাদা কাফনে পরে শুয়ে আছে আমার সামনে। ওর বাবা খাটিয়ার সামনের দিকটা আমাকে ধরতে বলল। আমি কাঁধে নিলাম আমার শান্তাকে। এতটা ভারী লাগছিল কাঁধটা, মনে হচ্ছিল দুনিয়ার পুরা বিশাল ওজন আমার কাঁধেই আমি তুলেছি। ঈদগাহ মাঠে ওর জানাজা সম্পন্ন হলো। তারপর পারিবারিক গোরস্থানকে শেষবারের মতো রেখে আসলাম। নিজ হাতে মাটি দিয়ে দিলাম ভালোবাসার মানুষটার উপর। সবাই আস্তে আস্তে চলে গেল। আমি বসে রইলাম সেখানেই। পুরুষ হয়েও আমি সেদিন কান্না আটকে রাখতে পারিনি ভাই। একটু পরে ওর ভাই এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি সেদিন তাদের আর বলতে পারিনি সবকিছু। আমার মাথায় আসলে কাজ করছিল না, শুধু জানতে চাইলাম কিভাবে কি হলো। তখন ওর ভাই জানায় 2 দিন আগে নাকি শান্তা বলেছিল ওর আব্বাকে ঢাকায় আসার কথা। ওর বড় ফুপু টঙ্গী বিসিক এলাকায় থাকেন, তাই ওখানেই আসবার কথা বলে। ওর আব্বা রাজি হয়ে আসার জন্য, ঢাকায় আসার জন্য সে সবকিছু কেনাকাটা করতে চায় সদরে। কিন্তু ভ্যান করে বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে ভ্যান ধাক্কা খায়, আর শান্তা ওখানেই মারাত্মকভাবে ইনজুর্ড হয়। লোকজন ওকে হাসপাতালে নিতে নিতে ও দুনিয়া ছেড়ে চলে যায়। তখন আমি ওর ভাইকে বলি, শান্তা কি গোলাপি রঙের শাড়ি কিনেছিল সেদিন?
হালকা গোলাপি? ওর ভাই বলল হ্যাঁ। আমি তখন ওর কাছে যতটুকু পারলাম ওই সিচুয়েশন বলে চলে এলাম দিনাজপুর। বাসায় এসে আমি কেবল কান্নাই করেছি। আম্মা আব্বাকে বললাম শান্তার কথা, তারাও কাঁদলো, আমাকে যতটা পারলো সান্ত্বনা দিল। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরে বাসায় বারান্দায় বসে কান্না করছিলাম। আব্বা আম্মা বাজারে গেছে ডাক্তারের কাছে, বাড়িতে আমার ছোট বোনটা আছে। আমি উঠে গিয়ে ওর কাছে একটু পানি চেয়ে নিজের ঘরে গেলাম। তখন দেখি আমার জানলার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্তা। এমন সময় ছোট বোনটা পানি নিয়ে ঘরে এলে আমি ওকে রেখেই বাড়ির পেছন দিকে গেলাম। গিয়ে দেখি শান্তা দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে ওকে বুকে জড়িয়ে ধরে আর বলতে পারিনি তুমি কোথায় গেছিলা, আমি যে তোমাকে কবরে রেখে আসছি। আর শান্তা বলে আমার একা একা খারাপ লাগছিল তাই চলে আসলাম। এমন সময় আমার বোনটা এসে বলে ভাই কি হয়েছে, কার সাথে কথা বলিস? আমি ওকে দেখালাম এই যে শান্তা, দেখ শান্তা আসছে। বোন আমার দিকে তাকিয়ে রইল শুধু। এমন সময় আব্বা আম্মা বাড়িতে প্রবেশ করছিল। তখন শান্তা বলল মুশফিক ঘরে যাও, আমি পরে আসবো। বলে কোথায় যে অন্ধকারে মিলিয়ে গেল। আবার রাতে এলো। আমার সাথে তার অনেক কথোপকথন হয়। আমি তাকে এইভাবেই বিভিন্ন সময় দেখি, কথা বলি। এই বিষয়টা নিয়ে আমার গ্রামের মানুষ নানান কথা রটিয়ে দেয়। আমাকে পাগল ভাবতে শুরু করে সবাই। বিশ্বাস করেন এরপর থেকে আমি ওকে দেখতাম, সে আসতো আমার কাছে, আমি কখনোই ভয় পাইনি। এদিকে সবাইকে সব বলার পরেও সবাই ভাবলো আমি মানসিক সমস্যা আমার। আমি তখন আর কাউকে কিছু বলতাম না। ভাবতাম যে আসলে শান্তাকে আমি একাই দেখি, তারা তো দেখতে পায় না, সো আমাকে পাগল ভাবাটা নর্মাল। কিন্তু আমি জানি এটা কিছুতে আমার মানসিক সমস্যা না। যদি তাই হতো তাহলে আমিও তাকে দেখতে পেতাম না। সে কি রঙের কাপড় কিনেছিল সেটা আমি বলতে পারতাম না। আমি জানি মানুষ মারা গেলে সে আসে না, তার রু এক্সিস্ট করে না, পৃথিবীতে চলে যায় সে। কিন্তু যে আমার কাছে আসতো না সে শান্তা না, হোক শান্তার কারিন হবে হয়তো, হোক তাতে কি, তবুও সে তো আমার শান্তা। আমাকে সবাই 3 বছর পাগল বানিয়ে রেখেছিল। পরে আমাকে আব্বা আম্মা অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার শান্তা ঠিকই আসে আমার সাথে দেখা করতে। এদিকে আমি আমার পড়াশোনাও চালিয়ে গিয়েছি। একজন পাগল কিভাবে স্টাডি কমপ্লিট করতে পারে বলেন তো? শেষমেশ আমার বাবা মা আমাকে একটা সময় বিয়ে করিয়ে দেয় বেশ জোর করে। বিয়ের দিন রাতে আমি শেষবার দেখেছিলাম শান্তাকে, কিন্তু সেই দেখায় আমরা কেউ কোনো কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি। তারপর থেকে আমি ওকে আর কখনো সরাসরি দেখিনি। তবে আমার কোনো সমস্যা বা বিপদ আপদের আগে আমি শান্তাকে স্বপ্নে দেখি। সে আমায় বিভিন্নভাবে হিন্ট দেয়। আমি আমার ওয়াইফকে সবকিছু বলেছি, সে সব জানে। আর সে নিজেই ঘটনাটি লিখেছে আপনার জন্য। অনেক কিছু স্কিপ করতে হয়েছে, তাই ক্ষমা চাইছি। অনেকের মনে হতে পারে আমি স্বার্থপর, তাদের শুধু বলবো ভাই একবার যদি কোনো বিষয় আপনার অসুস্থ বাবা আপনার পায়ে পড়তো তাহলে আপনিও আমার মতো স্বার্থপর হতে বাধ্য হতেন। আমি নারায়ণগঞ্জ থেকে করিনা বলছি। আশা করি আপনি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্পাইস এফএমের একজন নিয়মিত লিসেনার। আমি আগে ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু ভূত নাইট শোনার পর থেকে ধীরে ধীরে আমার একটু আগ্রহ হতে থাকে। যদিও আমি নিজের চোখে কখনো দেখতে পারিনি, তবে আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে এই বিষয়ে বিশ্বাস করতে বাধ্য করে। আমি তার ভাষাতেই সম্পূর্ণটা বলছি। প্রথমে আমি তার রুমের বর্ণনাটা দিয়ে নেই। তার রুম হলো তাদের বাড়ির একদম কর্নারের একটা রুম, এবং সাথে একটা বাথরুমও আছে। আমি তার ভাষাতেই পুরো ঘটনাটা বলছি। এই ঘটনাটা আমার সাথে প্রায় এখন থেকে 7 বছর আগে ঘটে। আমি প্রায় রাতেই ছাদে যেতাম। সুন্দর চাঁদের আলোতে আমার মনটা একদম ঠান্ডা করে দিত। এমনই একদিন রাত 12:39 আমি ছাদে যাই আম্মুকে নিয়ে। আম্মু খালামণির সাথে কথা বলছিল, তো আমি তখন অন্য এক কর্নারে গিয়ে বসে বাতাস খাচ্ছি। এমন এক সময় দেখলাম আম্মু বলল যে আমি নিচ থেকে আসছি, তুই দাঁড়া। আমি বললাম যাও। তখন আমি আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম আম্মু আমার পাশে এসে দাঁড়ালো। আম্মুকে বললাম যে আম্মু এত তাড়াতাড়ি আসলে যে? আম্মু কোনো উত্তর দেয়নি। আমি আর কোনো কথা বললাম না, কিন্তু একটা কথা লক্ষ্য করলাম যে আম্মুর শরীর থেকে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস আসছে। আমি কিছুক্ষণ পরে আম্মুকে বললাম যে চলো আমরা নিচে যাই, কিন্তু আম্মু কিচ্ছু বলছে না। আমি আর কিছু না বলে আমি নিচে চলে আসছি। আর এরপর দেখি যে আম্মু আমাদের বাসার রুমে আছে এবং সেখানে কথা বলছে। আমি বললাম তুমি না উপরে ছিলা, হঠাৎ রুমে আমার আগে কিভাবে আসলে? আম্মু বলল কই না তো, আমি তো পরে আর উপরে যাইনি।
আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। এরপর আমি যখন ঘুমাতে যাব, এরপর আমি কিছুক্ষণ পড়তে বসে ঠিক রাত 2টায় পড়া শেষ করে যখন ঘুমাতে যাব, তখন দেখি কে যেন আমার রুমের ঠিক বাথরুমের সামনে থেকে একটা শব্দ করছে। আমি রীতিমতো অনেক ভয় পেয়ে যাই। আম্মুকে ডেকে দিলে আম্মু চেক করে বলল যে না, কেউ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি বললাম আচ্ছা বাদ দাও। আম্মু চলে যাওয়ার পর যখন আবারও লাইটস অফ করে আমি ঘুমাতে যাই, তখন দেখি বাথরুমের পাশে কে জানি একদম কালো একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়ানো। আমার কাছে তখন একটা টর্চ ছিল, আর আমি তখন ওইটা দিয়ে সাথে সাথে দেখি যে সেখানে কিছুই ছিল না। এরপর আমার ওই রাতে আর ঘুম হয়নি। পরের দিনও ঠিক একই ঘটনা। এরকম টানা 8 দিন এটা আমাকে তাড়া করছিল। একদিন আমি এটা দেখার জন্য ঠিক করি যে আম্মুকে নিয়ে দেখব। আম্মু ওই ঘটনাটা লক্ষ্য করতে পারে। এরপর আমার আব্বু একজন কবিরাজকে নিয়ে আসে। তাকে সব ঘটনা খুলে বললে সে বলে যে ওই রাতে আমাকে নাকি একটা জিন দেখেছিল। এরপর তাকে কিভাবে যেন হাজির করা হয়, অর্থাৎ সেই জিনটাকে কিভাবে যেন হাজির করা হয়। সে বলে তার নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে, সে আর যাবেও না। পরে অনেক কিছু করে তাকে সরানো যায়নি। এরপর অনেক দিন ওই জিনটা আমাকে অনেকভাবে তাড়া করে। ছাদে যেতে পারি না, খেতে গেলে হঠাৎ করে প্লেট গায়েব হয়ে যেত, আবার মাঝে মাঝে নাকি আমাকেই পাওয়া যেত না। এত কিছুর পর আমার আম্মু আব্বু আবারও আরেক বড় কবিরাজকে নিয়ে আসে। সে বলে ওই জিনটা নাকি আমার উদ্দেশ্যেই ওই বাথরুমেই থাকে, এখন তাকে সরাতে হলে অনেক কিছুর প্রয়োজন। আমার আব্বু সবকিছুর ব্যবস্থা করে দেয়। ওই জিনকে সরানোর জন্য ওই কবিরাজ অনেকগুলো সরঞ্জাম নিয়ে আসে। এরপর বাড়ির সব আয়নাগুলো ঢেকে দেওয়া হলো, শুধুমাত্র আমার রুমের একটা আয়না বাদে। তারপর তাকে হাজির করা হয় আমার ওই আয়নাতে। কি বিভৎস একটা চেহারা তার! মনে হচ্ছে যে কেউ তাকে আগুন দিয়ে পুড়িয়ে উপলে খেয়েছে। চোখগুলো ছিল সম্পূর্ণ সাদা। এই জিনটা দেখে আমার আম্মু সেখানেই জ্ঞান হারায়। পরে ওই কবিরাজ অনেক হেনস্থা করে ওই জিনটাকে সরায়। জিনকে জিজ্ঞাসা করেছিল যে কি দিলে সে যাবে বা কিভাবে বুঝবো যে সে চলে গিয়েছে। পরে ওই জিন যাওয়ার সময় আমার একজোড়া জুতা নিয়ে যায়। এরপর থেকে আমার রুমে ওই আয়নাটা সরিয়ে দেয়া হয়। ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করে। তবুও আমি মাঝরাতে বুঝতে পারি যে আমার রুমে এখনো কিছু একটার উপস্থিতি আছে। তো ভাইয়া, এটাই ছিল আমার বান্ধবীর মুখে শোনা তার একটা সত্য ঘটনা। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন সোহেল ভাই, নওগাঁ থেকে। এই ঘটনাটি শোনা যায় লালবাগ কেল্লার পাশের এক পুরনো মসজিদ নিয়ে। এলাকাবাসী বলে এটা শুধু গল্প না, এটা হলো রাতের এক অজানা ভয়ঙ্কর সত্য। পুরান ঢাকার সরু গলি, পুরনো ইটের দেয়াল, আর সে গলির শেষে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ। দিনে সেখানে সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই অদ্ভুত নীরবতা সেখানে প্রকাশ পায়। প্রায় 18 বছর আগের ঘটনা। মসজিদে নতুন একজন মুয়াজ্জিন আসে, যার নাম ছিল ইয়াসিন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। আজান দিলে পুরো এলাকা থেমে তার আজান শুনত। কিন্তু প্রথম রাতেই মসজিদের এক বৃদ্ধ খাদেম তাকে সাবধান করে বলে যে ইয়াসিন, তুমি রাত 3টার পর কখনো ছাদে উঠবা না। ইয়াসিন এগুলো হেসে উড়িয়ে দেয়। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মসজিদের ছাদ থেকে ভেসে এলো এক আজানের অদ্ভুত শব্দ। কিন্তু ওই সময় তো কোনো প্রকার আজান হওয়ার কথা না। ইয়াসিন অবাক হয়ে ছাদের দিকে তাকালো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো।
ছাদে উঠে সে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মুয়াজ্জিন সাহেব, সাদা কাপড়, মাথাও নিচু করে। সে আজান দিচ্ছে, কিন্তু তার কণ্ঠটা অস্বাভাবিক ভারী ছিল, আর প্রতিটা শব্দে যেন কষ্ট মিশে আছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, এ কি, কে আপনি? মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ ফ্যাকাশে, চোখে গভীর অন্ধকার। অতঃপর মুয়াজ্জিন বলল, এই আজান শেষ হয়নি এখনো। একটু পরেই হঠাৎ করে পুরো একটা ছাদ কেঁপে উঠল। ইয়াসিন দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নামার জন্য সিঁড়ি নেই ছাদে। চারদিকে শুধু অদ্ভুত ভয়ানক অন্ধকার। আর সেই কণ্ঠ আবারও ভেসে এলো, যে শুরু করে তাকেই শেষ করতে হয়। পরদিন সকালে মসজিদের ছাদে পাওয়া গেল ইয়াসিনের জুতা, কিন্তু সে নেই। এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার পর লোকজন বলে, এখনো মসজিদের ছাদ থেকে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না আসলে আজানটা কে দিচ্ছে। আর যদি কেউ ভুল করে ছাদে উঠে যায়, তাহলে সে আর ফিরে আসে না, কারণ সেই শেষ আজান যেন এখনো শেষ হয়নি। তো ইয়াসিন নিখোঁজ হওয়ার পর লালবাগ কেল্লার পাশের সেই মসজিদ নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত 3টার পর কেউ আর ওই দিকেই যেত না। মসজিদের দরজা বন্ধ রাখা হতো, কিন্তু তখনও আজানের শব্দ থামেনি। কিছুদিন পর এলাকার মানুষ একজন বয়স্ক ইমাম, তার নাম ছিল হাফেজ আব্দুল করিম, তাকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি নিজেই বিষয়টা দেখবেন এমনটা আশ্বাস দিলেন। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, হালকা কুয়াশা। হঠাৎ ছাদ থেকে আবার সেই পুরনো আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এবার কণ্ঠটা আরো ভারী, আরো কষ্টে ভরা মনে হচ্ছিল। হাফেজ করিম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি থমকে গেলেন। দেখলেন এক না 2জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। একজন অজানা সেই পুরনো মানুষ, আরেকজন হলো ইয়াসিন। ইয়াসিনও আজান দিচ্ছে, কিন্তু তার চোখ ফাঁকা, তার মুখে কোনো প্রকার প্রাণ নেই। 2জন একসাথে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলো মিলছে না। একটা টানছে সামনে, আরেকজন টানছে পেছনে। পুরো ছাদ কেঁপে উঠছে। হাফেজ করিম সাহেবের কাপা গলায় বললেন, থামো, এটা আল্লাহর ঘর, এখানে এইভাবে নয়। এমনটা শোনার পর হঠাৎ 2জনই একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তাকিয়ে ফিরে তাকালো এবং একসাথে বলল, আমরা এখনো শেষ করতে পারিনি। হাফেজ করিম বুঝতে পারলেন এটা অসমাপ্ত কিছু একটা। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বাতাস বয়ে গেল। ছাদের কোণা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। ইয়াসিন কাঁপতে শুরু করলো, তার মুখে কষ্ট। সে ধীরে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিচে যেতে দাও। হাফেজ করিম চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার সব নিস্তব্ধ করে দিল। যখন তিনি চোখ খুললেন, দেখলেন ছাদে কেউ নেই। পরদিন সকালে মসজিদের সিঁড়ির কাছে পাওয়া গেল ইয়াসিনকে অচেতন অবস্থায়, কিন্তু সে বেঁচে আছে। সে আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তার সেই রাতের কোনো কিছু যেন মনে নেই। সবাই ভাবলো সব শেষ, কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আবারও সেই
ঘটনা ঘটে গেল। 3টা বাজতেই মসজিদ থেকে ছাদের থেকে ভেসে এলো আবারও আজান, একটা সম্পূর্ণ আজান। এবার শুধু এক কণ্ঠ না, আর সেটা ইয়াসিনের না। আজও লোকজন বলে যে আজানটা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আর যদি কেউ মন দিয়ে সে আজানটা শোনে, শেষের দিকে একটা শব্দ ভেসে আসে, সেটা হলো এখনও আজান বাকি আছে, শেষ হয়নি, শেষ হয়নি। আর এই আজানটা কখনো শেষ হবেও না। এই গল্পটা এখানেই থেমে গেলেও এর শেষটা আসলে এখনো লেখা হয়নি। কারণ কিছু ঘটনা এমন হয় যেগুলো সময়ের সাথে মুছে যায় না, বরং আরও স্পষ্ট হয়ে ফিরে আসে। আমরা দিনের আলোতে নিজেকে নিরাপদ ভাবি, চারপাশের সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু রাত নামলেই ভাবুন তো, আপনি একা বসে আছেন, হঠাৎ করে মনে হলো কেউ আপনার নাম ধরে ডাকছে। আপনি চারপাশে তাকালেন, কেউ নেই। আবার হয়তো মনে হলো ঠিক আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, কিন্তু ঘরে তাকাতেই কিছুই নেই। এই অনুভূতিগুলো কি সত্যিই মনের খেলা নাকি অন্য কিছু? অনেক পুরনো কথা আছে যেখানে বলা হয় না। কিছু আত্মা আছে যারা তাদের জায়গা ছাড়তে পারে না, তারা ঘুরে বেড়ায়, অপেক্ষাও করে, কখনো কাউকে কিছু বলতে চায়, আবার কখন শুধু নিজের অস্তিত্ব জানান দিতে চায়। তারা সবসময় দেখা দেয় না, কিন্তু তাদের উপস্থিতি আপনি ঠিকই অনুভব করবেন। হঠাৎ ঠান্ডা লাগা, অকারণে ভয় পাওয়া, বা এমন কিছু দেখা যা ব্যাখ্যা করা যায় না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। বেশ আগের কথা, 80-র দশক। ম্যালকম তখন তিনি বাস করেন কানেকটিকাটে, এবং তখন তিনি একটা ডেইরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেখানে তিনি সাপ্লায়ার ছিলেন। তিনি প্রোডাক্ট কালেক্ট করে যে কোনো একটা ডেইরি প্রতিষ্ঠান, সেটার প্রোডাক্ট কালেক্ট করে তিনি সাপ্লাই করতেন বিভিন্ন জায়গায়। তো বেশ ইয়াং ছিলেন তিনি তখন, কেবল টিনেজ পার করেছেন এবং ফুল অফ এনার্জি, এবং তিনি তার বাসা থেকে তখন আলাদা হয়ে গেছেন, যেটা হয় তখন মানে ইয়াং এজটা পার হওয়ার পরই বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় ছেলেমেয়েরা বিদেশে। তো ম্যালকমও তাই করেছিলেন, তিনি বাইরে চলে গিয়েছিলেন বাসা থেকে, এবং তিনি যেতেন বাবা মাকে ভিজিট করতেন মাঝে মাঝে, এরকম ভাবেই তার কাটতো জীবন। তো একদিন ম্যালকম সন্ধ্যার পরে বাসায় আসছে কাজের থেকে। তো সে সাধারণত খুব আর্লি চলে যেত সকালবেলা কাজে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, বেশ হার্ড ওয়ার্ক, বেশ ক্লান্ত হয়ে যেতেন। তো বাসায় এসে ওই দিন তিনি ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবার নিয়ে বসছেন। তো এই সময় তার ফোন বাজলো। ফোন ধরার পর দেখতেছে তার বাবা বলতেছে যে তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আমি এমার্জেন্সিতে চলে আসছি, তুমি আসো তাড়াতাড়ি। তো তিনি ম্যালকম চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন কোন হাসপাতাল, সবকিছু শুনে দ্রুত সবকিছু তিনি রেখে মোটামুটি একটু প্যাক করে চলে গেলেন। গাড়ি নিয়ে বের হয়েছেন। যে হাসপাতালের কথা বলছে তার বাবা, সেটা তাদের যে বাড়ি সেটা কিন্তু একটু বাইরে ছিল, শহর থেকে একটু বাইরে ছিল তাদের বাসা। বেশ খানিকক্ষণ সময় লাগে সেখানে যেতেই। তো সেইখান থেকে আবার বেশ খানিকটা দূরে সে হসপিটাল। তো ম্যালকম ড্রাইভ করে বেশ একটা সময় নিয়ে পৌঁছাইলো সেখানে। তো তখন শীতের সময়, ঠান্ডা পড়ছে, গাছপালা পাতা ঝরে গেছে, অন্যরকম অবস্থা। তো পৌঁছায় সে গাড়ি থেকে নামলো। গাড়িটা পার্ক করার সময় খেয়াল রাখতে হয় যে এখানে যদি হঠাৎ করে এরকম একটা সিজন যে স্নোফল হয়, আটকায় গেলে তো সমস্যা। তো গাড়ি পার্ক করে পার্কিং লটে গেল, গিয়ে দেখলো যে এই হাসপাতালটা অনেক পুরনো এবং অনেক হিস্ট্রিক হাসপাতাল, মানে অনেক অনেক পুরনো এটা। তো ম্যালকম এই হাসপাতাল সম্বন্ধে তেমন কিছু জানে না, বাট সে দেখলো আর কি হাসপাতালটা অনেক পুরানো। তো গিয়ে দেখলো বাবা আছে, বাবার সাথে কথা বললো যে কি হয়েছে। তো বললো যে ডাক্তার এখনো টেস্ট করতেছে তোমার মাকে, তারা মনে করতেছে যে তোমার আম্মা ছোটখাটো কোনো স্টেপ করছে। তো ম্যালকমের কাছে বেশ খারাপ লাগলো, ছোটখাটো স্ট্রোক হলেও তো খারাপ। তো সে তো বললো বাবাকে যে তুমি চিন্তা করো না, ইউ টেক ইট ইজি, আর তোমার এখানে বসে সময় নষ্ট করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, বাসায় যে রেস্ট নাও। কারণ তার বাবাও বেশ অসুস্থ ছিল, তার অনেক রকম শারীরিক প্রবলেম ছিল। তো বাবা বলতেছে না আমি যাবো না। তো ম্যালকম বলতেছে যে কোনো কথা বলো না, তুমি যাও, নাহলে আমি কিন্তু তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। তো তার বাবা ড্রাইভ করতো আর কি। তো ম্যালকম তাকে একদম আশ্বস্ত করলো যে আমি এখানে আসি, কোনো রকম সমস্যা হলে আমি জানাবো, তুমি যাও।
তো বলে বাবাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল, বাবা চলে গেল। ম্যালকম ওইখানে আসে, গিয়ে দেখলো যে মা মানে খুব অসুস্থ, মায়ের সাথে কথাবার্তা বললো, মাকে বললো যে আমি আসি, ডোন্ট ওয়ারি, আমি মানে থ্রু আউট দ্য টাইম, যতক্ষণ তুমি হাসপাতাল থাকবে আমি আসি সব সময়। তো বলে সে ওখানে যে ওয়েট করতেছে, তো মা শুয়ে আছে তার মতো, তার মার অবস্থা খুব অন্যরকম, ঠিক মতো কথা বলতে পারতেছে না। তো ম্যালকম ওখানে বসে থাকলো, বসে থেকে সময় কাটেলো। তো এর মাঝে তার কিছু করার নাই, সে হাসপাতালটা দেখতেছে, বেশ পুরনো হসপিটাল, এবং সে এটা দেখলো যে বেশ অনেক আগে এটা তৈরি হয়েছিল হাসপাতালটা। তো হেঁটে হেঁটে দেখার চিন্তা করলো, বাইরে আসলো, হেঁটে নিচতলাটা দেখলো যে এইটার মূল যেখানে তারা আছে সেই বিল্ডিংটা হচ্ছে এমন একটা জায়গায়, তার আশেপাশে বেশ ফাঁকা, সুন্দর করে লন করা, এবং পাশে এই শেষ প্রান্ত দিয়ে গাছপালা চলে গেছে অনেক দূরে, এবং পেঁচায় ওইখান থেকে ছোট রাস্তা নেমে গেছে। এবং এটা কিন্তু হাসপাতালটা উঠছিল একটু পাহাড়ের উপরে, বেশ খানিকটা এরকম ঘুরে ঘুরে আসছে, একটু উঁচু জায়গায় আর কি। আর সে যেখানটা দাঁড়ায় আছে সেখান থেকে সামনে গিয়ে ডান দিক দিয়ে মূল রাস্তাটা চলে গেছে, ওইটা আবার একে বেঁকে চলে গেছে সামনে গিয়ে দেখতেছে যে কতগুলা ল্যাম্পপোস্টের আলো একটু পড়ছে, তারপরে বাঘটার দেখা যাচ্ছে না, গাছগাছালি, এবং সে বুঝলো যে সামনে এরকম পাহাড়ের উপর আরো কিছু ঘর বাড়ি আছে। তো ম্যালকম চিন্তা করতেছিল যে এরকম উইল্ডারনেসের মধ্যে যারা থাকে তাদের কাছে কেমন লাগে, হ্যাঁ, মানে বিশেষ করে শীতের সময় এরকম যখন বরফ টরফ পড়বে তখন কেমন লাগবে, কারণ সে কাইন্ড অফ সিটিতে থাকে। তার ওই ধারণার চিন্তা করতেছে যে এইখানে বসে থেকে সে অনেকক্ষণ চিন্তা করলো, তো ভাবলো যে এটা আরেক রকম ফিলিংস, হ্যাঁ, মানে জিনিসটা অন্যরকম। দেখলো চিন্তা করতে করতে সে আবার চলে আসলো হাসপাতালে, এবং এসে সেই যে তার ওয়েটিং এরিয়া সেখানে সে বসলো, বসে দেখতেছে এইখানেও মানুষ নাই, দু একজন মানুষ বসে আছে, তারা হয়তো শর্টলি মুভ করবে এখান থেকে, মেবি তারা ওই রুমে যাবে বা অন্য কোথাও। তো সে একটা মানে ওই চেয়ারগুলো কাইন্ড অফ কমফোর্টেবল ছিল, তো একটা চেয়ারের মধ্যে সে বসলো, ফোম টোম দেয়া, তো সেখানে সে বসে মাথাটা পেছন দিকে দিয়ে, অনেক টায়ার্ড ছিল তো, তার মাথার মধ্যে একটা ক্যাপ ছিল, ক্যাপটা দিয়ে তার চোখ ঢেকে সে শুয়ে থাকলো, চিন্তা করলো যে একটু রেস্ট নেই, কারণ আমাকে তো অনেকক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে জানি না, না থাকলেও কিছু নাই, ওখানে হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ, কোনো প্রবলেম হয় না, বাট অ্যাটলিস্ট নিজের মানুষ, তার মা উপর, এবং সে তার মাকে অনেক ভালোবাসে। তো শুয়ে আছে অনেকক্ষণ ম্যালকম, কোন সময় যে সে ঘুমায় গেছে বলতে পারে না। তো ম্যালকমের মানে ডিপ ঘুম চলে আসছিল, কারণ সারাদিন পরিশ্রম করছে, খুব টায়ার্ড। তো যখন ঘুম ভাঙছে সে খেয়াল করতেছে সে যেখানে বসেছিল ওখানকার বাতিটা বন্ধ, সে মানে খুব চোখটা মানে এরকম তাকাতে তাকাতে চোখ ভারী হয়ে গেছে, আঠা আঠা লাগতেছে চোখটা। তো ক্যাপটা সরাইলো মুখের উপর থেকে, এই ক্যাপটা পরেছিল সে লাইটের জন্যই। তো ক্যাপটা সরানোর পর দেখতেছে সে যেখানে বসেছিল জায়গাটা অন্ধকার, আর সামনের দিকে লাইট জ্বলতেছে, একটা মাঝখানের লাইট সিলিং থেকে, সেটার আলোটা কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট ভাবে পড়ছে দুই পাশে কিছু বসার জায়গা, ওখানে কোনো মানুষ নাই, আর কেমন একটা কেমিক্যালের স্মেল আছে আশেপাশে, অনেকটা অ্যান্টিসেপটিক কেমিক্যাল যেরকম থাকে সেরকম একটা স্মেল চারিপাশে। তো সে দূরে তাকাইলো, তার হাসপাতালের কম্পাউন্ডটা অনেক বড়, সে দূরে তাকাইলো এখান থেকে, যেহেতু ফ্রন্ট ডেস্কটাও দেখতেছে খালি, মানে কোনো মানুষজন নাই, এবং সামনে ফ্রন্ট ডেস্কেও সিলিং থেকে আলো পড়ছে, সিলিং এর আলোটা হালকা ভাবে ওই ডেস্কের মধ্যে পড়ছে, কেউ নাই, এবং সেই তাদের গ্লাস উইন্ডো যেটা ওইটা ওখানে আছে, এবং বাইরে দেখা যাচ্ছে অন্ধকার। কেমন জানি পরিবেশটা, মনে হচ্ছে যে এত বড় একটা কম্পাউন্ড, একটা মানুষও নাই। তো ম্যালকমের কাছে একটু অস্বস্তি লাগলো যে এরকম একলা জায়গায় এরকম বসে আছি, কেমন জানি। তো সে উঠলো, এবং অপরিচিত তো উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই অন্ধকার, সেই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল, সে যেখানে শুয়েছিল, হেঁটে হেঁটে গেল সামনে, ডেস্কের সামনে দেখলো কেউ নাই, সে গেটের কাছে গেল, গেটটা ঠেলা দিয়ে বেরোলো, খুলে বেরোলো সামনে। তো বের হয়ে দেখতেছে যে বাতাস, বেশ ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, মানে ঠান্ডা বেড়ে গেছে অনেক, তার গায়ে কিন্তু জ্যাকেট পরা, পাফেট জ্যাকেট পরা, তারপরও মানে বেশ ঠান্ডা লাগতেছে। তো এদিক ওদিক তাকালো, পার্কিং লটের দিকে তাকালো, দেখে আবার আকাশের দিকে তাকায়, মনে হচ্ছে যে স্নোফল হতে পারে, হ্যাঁ, মানে আকাশের যেরকম কালার ধারণ করছে। তো যাই হোক, আবার ঢুকে আসলো হাসপাতালে, হিটিং সিস্টেম ভালোই কাজ করতেছে। তো সে চিন্তা করলো যে আমি উপরে উঠি, উপরে যাই, কিছু খেতে হবে, ভেন্ডিং মেশিন টিশিন আছে নাকি। তো হেঁটে এসে ওখানে সিঁড়ি ছিল, আর ওই পাশে লিফট আছে, হাসপাতালটা টোটাল 3 তলা। তো সে ওই সিঁড়িতে উঠে দোতলায় গেল, দোতলায় গিয়ে দেখতেছে যে এই সামনের যে অংশটা ওই জায়গাটাও অন্ধকার করে রাখছে, মানে এই পাশে আলো জ্বলতেছে একটা, সেটার আলো দিয়ে হালকা আলো হচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা হয়তো তারা এনার্জি সেভ করতেছে।
তো ওইটা দেখে সে হেঁটে গেল সামনে যেয়ে সে খুঁজতেছে এখানকার কোনো ক্যাফেটেরিয়া বা কিছু মানে পায় কিনা সে। তো চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দেখলো যে ভেন্ডিং মেশিন আছে 2টা, ওখান থেকে সে তার পকেটে কয়েন ছিল, চিপস বের করে নিলো 2 প্যাকেট, বেরোয় সেটা নিয়ে হাঁটা দিয়েছে। সে চিন্তা করছে ক্যাফেটেরিয়া কোথায়। তো এখন যেখানে হাঁটতেছে ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, একটা প্যাসেজের মতো, খুব একটা আলো নাই, মানে দেখা যাচ্ছে যে একটা আলো যদি জ্বলে পরেরটা জ্বলে না, এরকম আর কি, মানে একটু আলো আধারির মতো। তো প্যাসেজ দিয়ে সোজা হেঁটে গেছে ম্যালকম। তো যে দেখতেছে হাতের ডান দিকে একটা দরজা, কাইন্ড অফ কাঠের দরজা, মাঝখানে একটা গ্লাসের দেওয়া। তো সে মনে করলো যে এইটা হইতে পারে এই ক্যাফেটেরিয়া মোস্ট প্রবাবলি, কারণ ওইটার সামনে আলো আছে, মানে ওই যেই দরজাটার সামনে। তো সে ভাবলো হয়তো এখানে আসে মানুষ। তো সে যে নবটা ধরে ঘুরায় দরজাটা খুলে ফেললো। তো খোলার পর মনে হচ্ছে ভিতরে অন্ধকার। তো তারপরও ম্যালকম ঢুকছে ভিতরে, ঢোকার পরে সে লাইটের সুইচ দেখতেছে। ক্যাফেটেরিয়া হলে তো এখানে মানে থাকবে লাইট, এবং অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা ওখানে কিন্তু ক্যাফেটেরিয়া মানে যে সবসময় খাবার সার্ভ করে তা না, যদি ওখানকার মানুষ থাকে কেউ, ওখানকার যে স্টেশনটা সেখানে বিক্রি হয়, আর নইলে দেখা যাচ্ছে ওদের একটা কফি স্টেশন থাকে, আরো একটা এরকম ভেন্ডিং মেশিন থাকবে এরকম, বা বসার জন্য 2টা টেবিল থাকতে পারে বসার জন্য এরকম। তো সে তাকায় দেখতেছে যে এইগুলো কিছু না। এই লাইটটা সে অন অফ করলো, দেখলো লাইটটা অন অফ হচ্ছে না, এবং রুমের শেষ মাথায় একটা জানালা, বড় জানালা, এবং জানালার মধ্যে কোনো ব্লাইন্ড নাই, ব্লাইন্ডটা ওঠানো, ব্লাইন্ডটা কেউ টেনে উঠায় রাখছে, পুরোপুরি ছাদের আলো আসতেছে ওইখান দিয়ে। এবং এই জানালার ওই পারে দেখা যাচ্ছে যে গাছের অংশ, সেই বড় বড় গাছ, পাতা ছাড়া সেগুলো ডাল টাল দেখা যাচ্ছে এরকম। আর 2 পাশে সে তাকায় দেখতেছে যে কিছু ইনকিউবেটর রাখা, মানে যে বাচ্চাদের যে ইনকিউবেটর থাকে বাচ্চাদের রাখার জন্য, সেই ইনকিউবেটর, খালি ইনকিউবেটর, মানে এগুলোর মধ্যে কেউ নাই, কিছু নাই, মানে খালি ইনকিউবেটর রাখা, মানে পাশে করে রাখা, মানে এগুলো হয়তো কোনো কাজে লাগে না এখন, বা সামথিং লাইক দ্যাট, নষ্ট বা কিছু কাজে লাগে না, বা এগুলো এক্সেস এখানে রাখা হয়েছে। এটা মনে হয় কাইন্ড অফ এ স্টোর রুম। সে মনে করলো যে মেডিকেল ইকুইপমেন্ট মনে হয় এখানে স্টোর করা হয়, বা আই ডোন্ট নো, কোনো এক সময় হয়তো এটা ছিল, নিকিউ ছিল, হ্যাঁ, মানে যেখানে নিওনেটাল কেয়ার ইউনিট ছিল, এখন নাই। তো কিন্তু আলো নাই, কিন্তু ওই যে জানালার আলো যা ঢুকতেছে, ছাদের আলো, সেটা দিয়ে যতটুকু আলো হচ্ছে এখানে। তো সে মানে কয়েক সেকেন্ড দেখছে এরকম, দেখার পর সে চিন্তা করতেছে বের হয়ে যাবে। সে ঘুরে দরজার দিকে নবে হাত দিছে যে খুলে বের হয়ে যাবে। এই সময় সে পেছনে শুনলো ফিস ফিস করে কে কথা বলল, ফিস ফিস, মানে কোনো মেয়ে যদি ফিস ফিস করে কথা বলে যেরকম সেরকম। তো ম্যালকম হঠাৎ করছে কে ফিসফিস করে কথা বললো এখানে। সে ঘাড় ঘুরে তাকাইছে, তাকায় দেখছে জানলার কাছে একটা কালো কুচকুচে অবয়ব, হ্যাঁ, মানে দেখলে মনে হবে অনেকটা কালো চুলের দিয়ে যে বল থাকে, বল তৈরি, মানে কালো চুল দিয়ে যদি একটা মানুষ তৈরি করা হয়, পুরো শরীরটা চুলের, মানে কালো এরকম ফোলা, এরকম একটা মানুষের মতো অবয়ব, এবং সেটার চোখের জায়গায় 2টা চোখ আছে, বুঝতেছে, চোখগুলো জ্বলতেছে। আর সামনের যে হাত, মানুষটার যে হাতের আঙুলগুলো চোখা চোখা লম্বা, এটা জানলার কাছে দাঁড়ানো। এইটা ফিসফিস করে কি জানি বলছে। তো ম্যালকমের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, মানে তার মানে একদম ঘুসবাম্প হয়েছে, এবং মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে। এবং সে আবার শুনলো ফিসফিস করে তাকে বলতেছে, ইউ আর নট ওয়েলকাম হিয়ার। এটা যে এমন ভাবে বলছে ফিসফিস করে, তার কাছে ভয় লেগে গেছে, মনে হচ্ছে যে ওইখান থেকে শব্দটা বলতেছে তার কানের পাইতে চলে যাচ্ছে। এবং ওই যে ফিগারটাকে সে দেখছে এই যে জানালার কাছে, এটাই তার কাছে প্রচন্ড রকমের ভয় লাগছে। তো ম্যালকম দ্রুত ঘুরে সেই দরজাটা খোলার চেষ্টা করলো, দেখলো যে দরজার যে হ্যান্ডেলটা বরফের মতো ঠান্ডা, আর দরজাটার নবটা নামতেছে না নিচে, ওটা মনে হচ্ছে কেউ লক করে দিচ্ছে এই পাশ থেকে। ম্যালকম ভয়ের চোটে মানে প্রচন্ড ভয় পেয়েছে, সে দ্রুত ঘুরছে, ঘুরে দরজার দিক পিঠ দিয়ে সে সামনে তাকাইলো, দেখলো তার খুব কাছেই সে অবয়বটা, তার খুব কাছেই, এবং কেমন একটা স্মেল, মানে ওইটার থেকে কেমন একটা স্মেল আসতেছে। ম্যালকমের কাঁধের মধ্যে ওইটা হাত রাখলো, ম্যালকম পুরা অনুভব করলো, মনে হলো তার কাঁধের একটা পাশ পোড়াই দিতেছে কেউ, মানে গরম কিছু দিয়ে তার কাঁধের মধ্যে টাচ করছে। তার হাত থেকে সে ওই যে তার হাতে চিপসের ব্যাগ ছিল পড়ে গেল ঠাপ ঠাপ করে। পড়ে যাওয়ার পর ম্যালকমের আর কিছু মনে নাই, মানে তার মাথা পুরা ভ্যাকেন্ট।
তো ম্যালকমের যখন হুঁশ ফিরছে, ম্যালকম নিজেকে আবিষ্কার করলো সে একটা রুমের ভেতরে এবং একটা হসপিটাল বেডে সে শুয়ে আছে। তো সে তাড়াতাড়ি উঠে বসলো, উঠে বসে তাকাচ্ছে আশেপাশে। তো ইউজুয়াল হসপিটাল যেরকম হয় সেরকম লাগে নাই তার কাছে। তার কাছে দেখে মনে হলো যে এই যে বিছানাটা এসে শুয়ে আছিল ওইটা বেশ মানে শক্তপোক্ত অন্যরকম বিছানা। তো সে উঠে দেখতেছে যে বিছানাটা মাটির সাথে যে ফ্লোর আছে সে ফ্লোরের সাথে নাট দিয়ে লাগানো, মানে শক্ত করে আটকানো। তো ম্যালকম চিন্তা করছে আমি বিছানায় কেমনে আসলাম। দেখলো রুমের মধ্যে আলোটাও বেশ কম এবং রুমের চারপাশ খেয়াল করলো যে তার ওখানে যাওয়ার মতো কোনো জায়গা নাই। হ্যাঁ, মানে পুরা অন্যরকম। তো সে দেখতেছে যে ওই রুমের সামনে, মানে সেই যে রুমে আছে সামনে একটা কাচের এরকম উইন্ডোর মতো আছে। তো সে দেখতে পাচ্ছে না কিছু, মনে হইতেছে এটা আয়না। তো ম্যালকম তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলার চেষ্টা করলো, দেখলো দরজাটা লক। তো ম্যালকম যে ওই যে আরেকটা দরজা পাইছে রুমে সেটা খুলে দেখে বাথরুম, এবং সেই বাথরুমের যেই মিরর, সেই মিররটা মিরর না, ওইটা ফিক্সড একটা স্টিলের মতো রিফ্লেকটিভ জিনিস, যেটা মানে খোলা যাবে না, কাঁচ নাই ওইখানে। তো ম্যালকম বোঝার চেষ্টা করতেছে সে এখানে কিভাবে আসে, এবং সে দেখলো সেটা গাউন পরা গায়ে। তো সে ওখানে বের হয়ে যায়, সে চিৎকার করা শুরু করলো, হ্যালো সামবাডি হেল্প মি বলে সে নক করা শুরু করলো দরজার মধ্যে। কোনো সাড়া শব্দ নাই। কতক্ষণ পর্যন্ত সেরকম ট্রাই করলো, বসে থাকলো এবং সে একদম আপসেট হয়ে বসে থাকলো। অনেকক্ষণ পর দেখলো দুজন লোক আসছে, দরজা খুললো, বেশ মানে বলিষ্ঠ মানুষ দুজন। হসপিটালে তাকে এসে বলতেছে যে তোমার হুঁশ ফিরছে, তোমার কি অবস্থা, কি ঘটনা কি বলে দুজন দরজা লাগাই দিছে। তো একজনের হাতে তার প্রেসার মাপার মেশিন এরকম নিয়ে আসছে। তো ম্যালকম বলছে আমি কোথায়? তো বলছে ওকে রিল্যাক্স, তুমি রিল্যাক্স করো, তুমি এখন এটা একটা ফ্যাসিলিটির মধ্যে আছো, তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার ইভ্যালুয়েশনের জন্য, তোমার মেন্টাল স্টেট ইভ্যালুয়েশনের জন্য। ম্যালকম বলতেছে আমি কি করছি? বলে তুমি কি করছো, তোমার কিছু মনে নাই? বলে না। বলে তারা প্রেশারটা নিয়ে নেই। তো তার ব্লাড প্রেশার দেখলো, তার মানে টেম্পারেচার এগুলো মনিটর করে লোকগুলা চলে যাবে। তো লোকটা তখন বলতেছে তোমার কি আসলে কিছু মনে নাই? ম্যালকম বলতেছে না, আমার কিছুই মনে নেই। আমার যা মনে আছে যে আমি একটা হসপিটালে ছিলাম, আমার মাকে দেখতে গেছিলাম এবং সেইখানে আমি একটা রুমে আটকা পড়ছিলাম এবং একটা উদ্ভট জিনিস আমি দেখছি, এবং তারপর আমার আর কিছু মনে নাই। তো লোকটা বলল মানে যে লোকটা আসে সেটা কৃষ্ণাঙ্গ একটা লোক, আর তার সাথে আরেকজন সাদা আছে। তো দুইজনে কথা বললো আস্তে আস্তে নিচু স্বরে, একটু দূরে যে। তারপর এই যে কৃষ্ণাঙ্গ লোকটা বললো যে লিসেন, তোমাকে আমি বলি কিছু কথা, এটা শোনো। তুমি খুব উইয়ার্ড একটা কাজ করছিলা, তুমি যে ওই হসপিটালে ছিলা সেখানে তুমি নার্সকে মারতে গেছিলা। তো সে বলে মানে? ম্যালকম বলতেছে মানে আমি কিছু বুঝতেছি না। বলে ওইখানে তুমি হাসপাতালে ছিলা, as we got the report যে তুমি হাসপাতালে ছিল তোমার মায়ের সাথে, and on that very night তুমি অন্য একটা ফ্লোরে ঘাপটি মেরেছিল হাসপাতালের। সেখানে যখন নার্স আসছিল, ডিউটি নার্স, তুমি একটা ধারালো কেচি নিয়ে তার দিকে ছুটে আসছিলে তাকে আঘাত করতে, এবং তুমি বেশ বিভৎস রকম চিৎকার করতেছিলা। এবং তোমাকে তখন ওই নার্স যখন দৌড়ায় নার্সের পেছনে পেছনে, তখন তার চিৎকার শুনে সিকিউরিটির লোকরা দৌড় দিয়ে আসে, এসে তোমাকে আটকায় ফেলে। তুমি লাকিলি তাকে হার্ট করতে পারো নাই। তো তুমি হাসতেছিলে এবং বিভৎস রকমের চিৎকার করতেছিলা। তো তোমার মেন্টাল স্টেট নিয়ে সবাই সন্দেহ ছিল যে তুমি নিশ্চয়ই মেন্টালি কোনো পেশেন্ট বা সমস্যা আছে তোমার। তো তোমাকে নিয়ে আসা হয় তখন ওখান থেকে, এবং তুমি যখন আমাদের এখানে আসো, এখানে আসার পরও কিন্তু তুমি উদ্ভট আচরণ করতেছিলা। তোমাকে কিন্তু বেঁধে রাখা হয়েছিল তোমাকে কন্ট্রোল করতে না পেরে, এবং তুমি অন্যরকম আচরণ করতেছিলা, অ্যাগ্রেসিভ করা। তো বলার পরে সে কৃষ্ণাঙ্গ লোকটা বলতেছে যে লিসেন মিস্টার ম্যালকম, তোমার সম্পর্কে পুলিশের কোনো রিপোর্ট এর আগের নাই, তুমি এরকম কোনো, তোমার এরকম রিপোর্ট নাই, তোমার কোনো মেন্টাল ইলনেসেরও কোনো রেকর্ড নাই আমাদের কাছে বা স্টেটের কাছে নাই, এরকম কোনো রেকর্ড নাই। বা তুমি কোথাও গেছিলা বা তোমার এরকম কোনো সমস্যা হয়েছিল বা তুমি আমাদের এইসব কারেকশন সেন্টারে আসছো, সেটার কোনো রিপোর্ট নাই। তো সুতরাং আমি তোমাকে এটা কেন বলতেছি জানো? কারণ যেই হাসপাতালে এই ইনসিডেন্টটা ঘটছে ওই হাসপাতাল সম্বন্ধে আমি কিছুটা জানি। সেই কৃষ্ণাঙ্গ বলতেছে যে আমি কিছুটা জানি যে ওই হাসপাতালে কিন্তু অনেক মানে প্যারানর্মাল কেসেস ঘটে। তো আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা প্যারানর্মাল কেসেস, এই কারণে কিন্তু তোমাকে আমি এরকম ডিটেলস শেয়ার করলাম
যাই হোক, তোমাকে যদি তোমার আরেকটা ভালো বুদ্ধি দেই, তুমি যদি এখান থেকে ছাড়া পেতে চাও, তুমি সেই ইকে বলবা যে তোমার যিনি তোমাকে ফার্স্টে যেদিন ইভ্যালুয়েট করছিল ডাক্তার, আনার পরে তোমার কিন্তু এর মাঝখানে 2 দিন চলে গেছে, এবং এর মাঝখানে কিন্তু তুমি যতবারই উঠছো তোমার আচরণ অন্যরকম ছিল, এইবারই তোমাকে বেশ নর্মাল পাওয়া গেল। তো তুমি সেই ডাক্তার যিনি ইভ্যালুয়েট করবেন তাকে তুমি বলবা যে আমি ঠিক আছি, আমি কিছু একটা দেখে ভয় পাইছিলাম, অনেক প্যানিকড হয়ে গেছিলাম, এই কারণে এরকম হয়েছে, এরকম শান্ত হয় না, আই ডোন্ট নো কেন হয়েছে। তো ডাক্তার হয়তো তোমাকে যে চেক করবে, কিছু কিছু মেডিকেল চেক করতে পারে, কিছু ওষুধ দিতে পারে, বাট ইভেন্চুয়ালি হিল লেট ইউ গো, যদি তুমি নর্মাল আচরণ করো। তো ম্যালকম তখন বুঝতে পারে যে সে একটা ভেজালে পড়ে গেছে। হ্যাঁ, সে বলে যে আমার প্যারেন্টের সাথে কি আমার দেখা করতে দিবেন, আমার মা অসুস্থ ছিল। বলে তোমার মা, সে ইজ ফাইন নাও, সমস্যা নাই, তাকে বাড়ি পাঠাই দিছে, সে বাসায় চলে গেছে অলরেডি, আর তোমার বাবা আসবে কালকে তোমার সাথে দেখা করতে, সো টেক কেয়ার এবং ঘুমাও, তোমাকে দেখতে চায় তারা, তো ঘুমাও, তোমাকে কিন্তু মনিটর করতেছে তারা। যাই হোক, ম্যালকম তাদের সাথে কথা বলে সে একটু ডিসাইড করে মাথায়, এবং তাকে ঘুমাইতে দেয়। তো ম্যালকম ঘুমায়, ঘুমের মাঝে সে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এবং মানে ভয়ঙ্কর স্বপ্ন। সে স্বপ্নে দেখে যে তার বিছানার আশপাশ দিয়ে সেই যে সে কালো কুচকুচে চুলের মতো অনেকটা এরকম, এবং মানে সেটা চুল বা ধোঁয়া যেটাই বলে, গাঢ় অন্ধকার তার বিছানার আশপাশ দিয়ে ঘুরতেছে, এবং সে কানের কাছে হাসি শোনে, তার কাছে কানের কাছে খ্যাক খ্যাক করে হাসে, এবং তাকে নাকি এসে বলে যে আই হ্যাভ কাম ফর ইউর সোল। তো ম্যালকম ভয় পায়, সে ঘুমের মধ্যে ভয় পায়, সে চিৎকার করে ওঠে। তো যাই হোক, তারপরে ম্যালকমের বাবার সাথে ম্যালকমের দেখা হয় পরদিন। ম্যালকমের বাবা তাকে বলে যে আমি লয়ারের সাথে কথা বলছি এবং তোমার সব রেকর্ড রেডি করছি, তোমার ওরকম কোনো চিন্তা নাই, কি হয়েছিল ব্যাপারটা আসলে তুমি মেডিকেলে যদি প্রুভেন, ডাক্তার তোমাকে করতে পারে যে তোমার সমস্যা নেই, ছেড়ে দিবে তোমাকে ছোটখাটো কিছু টেস্ট করে। যাই হোক, ম্যালকম ওখানে এরকম 2-1 দিন থেকে তারপর ছাড়া পায় ওখান থেকে। তো ছাড়া পাওয়ার পরে ম্যালকমের বাবা তাকে বলে যে আমি এটাও খবর নিছি যে ওই হাসপাতালটার মধ্যে প্যারানর্মাল সমস্যা আছে, তোমার মাও উল্টাপাল্টা জিনিস দেখছে ওইখানে। ম্যালকম বলে কি দেখছে আমার মা? তোমার মা দেখতো যে তার রুমের আশপাশ দিয়ে কে যেন চলাচল করতো, তো তোমার মা ভয় পেত, একে তো তার এরকম স্ট্রোক হয়েছিল, তারপরে সে ভয় পেত, সে দেখতো যে কেউ হাঁটা চলা করে ওই রুমের ভেতর থেকে, এবং মানে যখন নাকি লাইট জ্বালাইতো তখন মনে হতো যে ফিগারটা উধাও হয়ে গেছে, এরকম দেখতো তোমার মা। আর ওই হাসপাতাল সম্বন্ধে আরো খোঁজ খবর নিছে, এটা ওই হাসপাতালটা আসলে হন্টেড হাসপাতাল, ওটা সমস্যা আছে। তো আমি তোমাকে যেটা করব, তোমাকে এখন আমি একজন প্রিস্ট আছে আমার বন্ধুর পরিচিত, ওনার কাছে নিয়ে যাব। তো ম্যালকম রাজি হয়, তো ম্যালকমকে নিয়ে যায় সেই প্রিস্টের কাছে, এবং প্রিস্ট বলে যে দেখে যে বলে যে তোমাকে মনে হয় তুমি কি এরকম এরকম স্বপ্ন দেখো, জিজ্ঞেস করে প্রিস্ট তাকে। তখন ম্যালকম বলে যে হ্যাঁ। বলে তোমার পিছনে কোনো ডেমন লাগছে, এবং তোমাকে সেই ডেমন ওখান থেকেই পজেস্ট করছে। তো যেটা করতে হবে, তোমাকে ওই সময়টা পজেস্ট করছিল, এবং তুমি কিন্তু ওই সময় একটা অঘটন ঘটায় ফেলতা, এবং অঘটন যদি ঘটায় ফেলতা তুমি কিন্তু এখন একটা ইসে চলে যেতা, এবং হয়তো তোমাকে হয় পাগল আখ্যা দিত, অথবা তুমি যদি পরে নর্মাল স্টেটে থাকতো তোমার বিচার হইতো, থিংস লাইক দ্যাট। তো তোমাকে যদি করতে হয় আমার পারমিশন লাগবে, পারমিশন এনে তারপর দেখা যাক তোমাকে এক্সরসিজম করতে পারি কিনা। তো প্রিস্ট নাকি সময় নিয়ে বিভিন্ন রকম তার যে ডকুমেন্টেশন বা কাজকর্ম যেটা করে একদিন সে ডিসাইড করে যে অমুক দিন ম্যালকমকে তিনি এক্সরসিজম করবেন। তার সাথে আরেকজন প্রিস্ট নিয়ে আসেন, 2 জন মিলে ম্যালকমরে তারা করে এক্সরসিজম করে, এবং এক্সরসিজম করে নাকি বের করে যে ওই যে ম্যালকম সেদিন যে হেঁটে গেছিল ওইখানে, সে ওই রুমটার মধ্যে ওই ডার্ক এনার্জি বা ডিমন, তারা যেটা বলছে ডিমন, বা আমরা যেটা বলবো জিন, একটা ভয়ঙ্কর জিন বা ওখানে থাকতো আর কি, ওইটা তার ছিল। আর ওই জায়গাটা ছিল এক সময়কার ওই জায়গাকার মানে ইউনিট, মানে ওই যে পিডিয়াট্রিক কেয়ার ইউনিট আর কি, পিকিউ। তো ওই পিকিউ বা নিকিউ যেটা বলে নিওনেটাল কেয়ার ইউনিট, মানে ওই জায়গায় ওই রাখা হতো আর কি বাচ্চাদের। তো ওই জায়গায় নাকি নিউবর্ন বাচ্চারা ওখানে থাকতো আর কি।
ওইটার পরবর্তীতে ওই ওই ইউনিটটা বন্ধ হয়ে যায়, ওই দিক থেকে বন্ধ হয়ে যায় এবং ওই জায়গায় আসলে ওই পেশেন্টও কম যায় আর কি। ইমার্জেন্সি না হলে সাধারণত কোনো মহিলারাও যেত না, হাসপাতাল সম্বন্ধে কিছু তাদের কাছেই ছিল আর কি, ভয় পেত তারা, সোজা কথা। যে এই রিপুটেশন তারা শুনছে যে এরকম এরকম ব্যাপার স্যাপার থাকে, তারা যেত না ওইখানে। তো যাই হোক, ওই নিকিউ পিকিউটা ওইখানে বন্ধ হয়ে যায়, ইউনিটটা ওইখানে। তো ওই যে ডার্ক এনার্জিটা বা ডার্ক যে ওইটা নাকি ওখানে থাকতো। তো ওই দিন যখন নাকি ম্যালকম যে ঢুকছে, সে ম্যালকমকে ওখানে দেখে পজেস করছে, এবং পজেস করে সে তো ওদের কাজই ওইটা, যেটা অঘটন ঘটানোর চেষ্টা করছে, যেহেতু সে ভয়ঙ্কর। ওই ডার্ক এনার্জি ওইখানকার একটা নার্সের উপর নজর দিয়েছিল, যে নার্সটা সে ছিল প্রেগন্যান্ট এবং সে তাকে দূর থেকে মনিটর করতো। তো সেই মেয়েটা আবার খুব মানে পায়াস ছিল, সেই যে নার্স ছিল সে খুব পায়াস এবং সে খুব প্র্যাকটিসিং ছিল। তো তাকে সে সরাসরি কোনোভাবে কিছু করতে পারতেছিল না। তো সে যখন নাকি ম্যালকমকে পজেস করে সে ম্যালকমের মাধ্যমে চেষ্টা করে তাকে এরকম আক্রমণ করতে। তো যাই হোক, সেই মেয়েটা বেঁচে গেছে এবং সে তো প্র্যাকটিসিং মানুষ, তো সে বেঁচে গেছে। আর ম্যালকমও ওইভাবে আর ওই কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে নাই, ম্যালকমকে তারা নিয়ে গেছিল। তো যাই হোক, প্রিস্ট তখন এক্সোসিজম করে ম্যালকমের থেকে ওই জিনিসটাকে আলাদা করে, এবং আলাদা করে সে ম্যালকমকে ওই মানে ওই অধ্যায় থেকে বের করে নিয়ে আসে আর কি। তো ম্যালকমকে অনেকদিন বলছিল সেই প্রিস্ট দুইজনই যে তোমাকে সাবধানে থাকতে হবে, তুমি অবশ্যই এমন কোনো জায়গায় ট্রাভেল করবা না একা একা যেখানে তোমার সমস্যা হতে পারে, যেমন একলা কোনো ব্যারেন ল্যান্ডে যেখানে নাকি মানে মানুষজন নাই এরকম জায়গা, অথবা কোনো হন্টেড জায়গা, তুমি জানো যে এই জায়গার মধ্যে কোনো রকম প্রবলেম আছে, সব জায়গায় যাবা না। একলা কোনো পার্কিং লটে রাতের বেলা যে গাড়িতে বসার চেষ্টা করবা না, ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবা না। চেষ্টা করবা তোমার সাথে কাউকে রাখতে, অথবা তুমি গভীর রাতে এরকম চলাফেরাটা নিজেকে কেয়ারফুল রাখবা। আর তাকে বলে যে তুমি অবশ্যই প্রেয়ার অ্যাটেন্ড করবা, ইত্যাদি ইত্যাদি, তাকে অনেক কিছু বলে দেয়, তাদের ইনস্ট্রাকশন। তো ম্যালকম সেগুলো মেনে চলতো। আস্তে আস্তে ম্যালকমের তো বয়স হয় এবং সে বিয়ে শাদী করে, তার ছেলে মেয়ে হয়, এবং সে মোটামুটি তার যে প্র্যাকটিস সেটা সে ঠিক রাখে। পরবর্তী সে স্টেট মুভ করে যায়, তার বাবা মা মারা গেছে ওখানে। তো এই ছিল ম্যালকম অ্যান্ডারসনের ঘটনা। একটা গ্রাম ছিল, গ্রামটার শেষ মাথায় একটা পুরনো মসজিদ ছিল। মসজিদের পিছনে একটা সরু গলি, যেখানে রাত নামলেই কেউ যেত না। লোকজন বলতো গলিটার ভেতরে নাকি ফেরার পথ থাকে না। রাত 10টার দিকে আজিম নামের এক ছেলে নামাজ পড়ে বাড়ি ফিরছিল। বন্ধুর সাথে গল্প করতে করতে দেরি হয়ে যায়। গ্রামের প্রধান রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট হিসেবে সেই গলি দিয়ে ঢুকে গেল। গলিটা এত নিস্তব্ধ ও এত অন্ধকার যেন শব্দ ঢুকতে ভয় পায়। হঠাৎ আজিম শোনে তার নিজের পায়ের আওয়াজের পাশাপাশি আরেকটা পায়ের শব্দ। সহজে সে বোঝা যায় যে এটা কোনো মানুষের শব্দ নয়। ধীরে টেনে টেনে হাঁটছে কেউ। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু পেছনে তো কেউ নেই। 2 কদম এগোতেই পেছন থেকে আবার একটা নীরব কণ্ঠ, থামো। কণ্ঠটা এত ঠান্ডা, এত শুকনো, যেন মাটির নিচ থেকে কেউ ডাকছে। আজিম ভয় পাচ্ছে, কিন্তু নিজেকে সামলে দ্রুত হাঁটতে থাকে। গলির মাঝামাঝি এসে দেখে মাটিতে একটা সাদা কাপড় পরে আছে। মনে হলো যে এই কাপড়টা যেন নড়ছে এবং এই কাপড়টা যেন নিঃশ্বাস নিচ্ছে। ওটা পেরিয়ে যাওয়ার পর মুহূর্তেই কাপড়ের নিচ থেকে একটা ছাদ বেরিয়ে তার পায়ের কোড়ালে ধরে ফেলল। বরফের মতো ঠান্ডা তার হাত, মৃত মানুষের মতো শক্ত। আজিম চিৎকার করে দৌড় দিল, বাট এরপর গলির শেষ মাথা দেখা যায় না। যত দৌড়ায় পথ ততই যেন লম্বা হয়। গলিটা যেন তাকে গিলে ফেলেছিল। হঠাৎ সামনের দেয়ালে কালো ছায়া নড়ল। একটা নারী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরনে আছে, চুলগুলো ভেজা, মুখ পুরো
ঢেকে আছে তার চুল দিয়ে। সে মাথা উঠিয়ে বলল, তুই আমার পথ দিয়ে কেন ফিরলি? আজিম নিজের চোখ বন্ধ করে দৌড় দিল। আচমকা গলির শেষ মাথায় লোকজনের আলো দেখা পেল। লাফিয়ে বেরিয়ে আসে আজিম। লোকজন তাকে তুলে নেয়, অচেতন ঠান্ডায় জমে আছে। ওই রাতের পর আজিম কখনো শর্টকাট নেয়নি। আর গ্রামে আজও মানুষ বলে, মসজিদের পিছনের গলি এখনো নিশির মালিকানায়। একদিন রাত 1টার সময় শহরের রেল স্টেশনের সামনে বৃষ্টি পড়ছে। শাহেদ নামের একজন অটো চালক যাত্রী কম টাকা হবে না বুঝে বাড়ি ফিরছিল। হঠাৎ অটো স্ট্যান্ডে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভিজে, সাদা ড্রেস, মাথার নিচু। শাহেদ বলল, আপা কোথায় যাবেন? মেয়ে ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল কিন্তু অদ্ভুত শান্ত। সে বলে, আমায় বাড়ি পৌঁছে দিন, আমি শেষ গাড়িটা মিস করেছি, ধরতে পারিনি। শাহেদের মায়া হলো। সে মেয়েটিকে উঠিয়ে নিল তার রিস্কায়। অটো চলতে শুরু করলো। বাহিরে ঝড় বৃষ্টি, হেডলাইট ছাড়া কিছু দেখা যায় না। কিছুক্ষণ পর শাহেদ লক্ষ্য করলো অটোর পেছনের আয়নায় মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু সিট দেখা যায়, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। সে পেছনে ফিরল, দেখল মেয়েটা আগের মতোই বসে আছে, কিন্তু এবার কাঁদছে। তো শাহেদ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন কেন? মেয়ে ফিসফিস করে বলল, আমি বাড়ি যেতে চাই, কিন্তু কেউ আমাকে নেয় না। অটো আরো কিছু দূর যেতেই মেয়েটি বলল, এখানে থামান। এটা একটা পুরনো কবরস্থানের সামনে। শাহেদ অবাক হয়ে বলল, আপা এটা তো কবরস্থান। মেয়ে মৃদু হাসলো, বৃষ্টির ফোঁটার মতো ঠান্ডা তার কণ্ঠ। বলল, এই আমার বাড়ি, আমি সেদিন এখানেই শেষ গাড়ি ধরতে পারছিলাম না। কথা শেষ করতে না করতেই মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শাহেদ হাঁ করে তাকিয়ে দেখে মেয়েটার সিট ভিজে গেছে, কিন্তু সে নেই। ড্রাইভারের সিটে তার গায়ের মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে ঢুকছে। হঠাৎ মাথার পাশে কানে ফিসফিস, যেন মেয়েটি বলছে, ভাই, আমাকে আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শাহেদ চিৎকার করে অটো ছেড়ে দৌড়ে পালায়। অটোর হেডলাইট তখনও কবরের দিকে তাকিয়ে চলছে, আর বৃষ্টির ভেতরে সেই মেয়ের ছায়া হাঁটছে ধীরে ধীরে নিজের কবরের দিকে। এরপর থেকে শাহেদ সিদ্ধান্ত নিল, সে আর কখনো রাতের বেলা, বৃষ্টি ভেজা রাতে কখনো কোনো মেয়েকে তার রিস্কায় তুলবে না। কারণ সে বুঝে গিয়েছিল, হতে পারে সেই মহিলাটা আমার পিছু আবার লাগতে পারে। হতে পারে সেই মহিলা তার বাসায়, অর্থাৎ কবরস্থানে, আমাকে আবারও ডাকতে পারে এবং সেখানে আমাকেও নিয়ে যেতে পারে। এরপর থেকে শাহেদ তার অটো রিক্সা চালানোই বাদ দিয়ে দিল। সে এসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে তার জীবন শুরু করলো। গল্পটা এখানে শেষ হলেও এর ছায়া কিন্তু এখানেই থেমে থাকে না। অনেক সময় কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটে না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। ঠান্ডা হাওয়া হয়ে, হঠাৎ নিস্তব্ধতা হয়ে, কিংবা কোনো অজানা শব্দ হয়ে। হয়তো আমরা ভাবি সব কিছুই কল্পনা, কিন্তু যদি সত্যি কেউ থাকে যে আমাদের দেখেছে, আমাদের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলোর উত্তর আজও কেউ খুঁজে পায়নি, এবং
কিছু দরজাও আছে যেগুলো খুলে গেলে আর কখনোই বন্ধ করা সম্ভব হয় না। তাই আজকের গল্পটা এখানে শেষ করছি, কিন্তু ভয়টা এখানেই শেষ নয়। কারণ অন্ধকার নামলেই কিছু গল্প আবারও নতুন করে শুরু হয়। আজ রাতে যখন আলো নিভিয়ে ঘুমাতে যাবেন, মনে রাখবেন আপনি একা নাও হতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতেছি ভাইয়া। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই বলবো, আপনারা এতক্ষণ অবধি ধৈর্য নিয়ে যারা গল্পটা শুনলেন, আপনারা অবশ্যই একটা ইতিবাচক কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে রাখছি। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি। উনি বর্তমানে সরকারি তিতুমির কলেজের অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি উনি শুনেছেন ওনার ছোট খালার কাছ থেকে, অর্থাৎ ছোট আন্টির কাছ থেকে। সেই আন্টির নাম নাইমা। ঘটনার সময়কাল 1999 সালের মে বা জুন মাসের মাঝামাঝি সময়। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে। ওই সময় একটা লেডিস আবাসিক হোস্টেল ছিল। ওই আবাসিক হোস্টেলটা ছিল মূলত ওই ভবনের 3 তলা নিয়ে। এরপরে বিশেষ করে এর উপরে 4র্থ 5ম অন্য ফ্লোরগুলোতে অন্য কাজ হতো আর কি। এই 3টা ফ্লোর লেডিস হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। তো ওই সময় এই নাইমা আন্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। পড়াশোনার সূত্রে উনি এই চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে অবস্থিত এই আবাসিক লেডিস হোস্টেল থেকে লেখাপড়া করতেন। তো ওখানে প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ প্রত্যেকটা তলাতে 4টি করে ইউনিট ছিল আর 1টি করে ওয়াশরুম ছিল। প্রতিটা ইউনিটে 2 জন করে মেয়ে থাকতো। আর এই নাইমা আন্টি থাকতেন 3য় তলার 303 নম্বর রুমে। তো ঘটনাটি এই নাইমা আন্টির সাথে ঘটেনি, ঘটেছিল এই আন্টির রুমমেটের সাথে। ওই আন্টির রুমমেটের নাম হচ্ছে রুমা। এই রুমা আন্টি আর নাইমা আন্টি ওনারা একই বিশ্ববিদ্যালয়ে, একই ডিপার্টমেন্টে, একই ব্যাচে লেখাপড়া করতেন। ওনারা ক্লাসমেট, রুমমেট, বান্ধবী 3টাই বলা চলে। ওই সময় গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাওয়ার কারণে হোস্টেলের অনেক স্টুডেন্টই বাড়ি চলে যায়। হাতে গোনা মাত্র কয়েকজন ছাত্রী হোস্টেলে ছিল। তাদের মধ্যে এই নাইমা আন্টি আর রুমা আন্টি ছিল। যে কয়েকজন স্টুডেন্ট ওখানে ছিল, দেখা যাচ্ছে যে এই ভ্যাকেশনের পরপরই, অর্থাৎ এই ছুটি শেষ হওয়ার পরপরই তাদের ফাইনাল এক্সাম। তো এই নাইমা আন্টি আর রুনা আন্টির ফাইনাল এক্সাম, যেটা ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আর কি, সেটা ছিল এই ভ্যাকেশনের পর। ওনারা তো আর বাড়ি যেতে পারেন নাই, কারণ এখন বাড়িতে গেলে লেখাপড়া হবে না, অনেক লেখাপড়া বাকি রয়ে গেছে। চিন্তা করলেন যে যেহেতু ক্যাম্পাসে যেতে হচ্ছে না, ভ্যাকেশনের এই সময়টা লেখাপড়া করে কাটিয়ে দিই, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তারপর বাড়িতে যাব। তো এই যে 3টা ইউনিট, এই 3টা ইউনিটের 3য় তলাতে এনারা 2 জন আছেন। একদম নিচ তলাতে কেউ ছিল না। 2য় তলাতে 4 জন ছিল। মোট এই 6 জন স্টুডেন্ট, একজন হোস্টেল সুপার আর কেয়ারটেকার, আর একজন রান্না করার খালা ছিলেন। তো এই মোট এই কয়জন ব্যক্তি পুরো এই 3টা ফ্লোরে ছিলেন। যারা স্টাফ, যেমন হোস্টেল সুপার, কেয়ারটেকার, ওনাদের তো আসলে হিসাবের ভিতর ধরা যাবে না, কারণ ওনারা তো এটা দেখাশোনা করবেন। সেদিন বিকেল কিংবা দুপুরের দিকে, অবশ্য নাইমা আন্টির কাছে মানে মনে এতটা নাই, তবে ওই সময়ে তো মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল ছিল না। তখন মোবাইল ফোন বলতে বিভিন্ন দোকানে দোকানে ফোন থাকতো। তো ওই হোস্টেলে আবার একটা ল্যান্ড ফোন ছিল। এই ল্যান্ড ফোনের মাধ্যমেই যোগাযোগ হতো। বাসা থেকে ওই ল্যান্ড ফোনে ফোন দিলে নাইমা আন্টিকে তারা ডেকে দিতেন, বা হোস্টেলে অন্য যারা ছাত্রীরা ছিল তাদের বাসা থেকে ফোন আসলে ডেকে দেয়া হতো আর কি। তো ওই ল্যান্ড ফোনে ফোন আসে, ফোনটা করেছিলেন নাইমা আন্টির আম্মু। তো উনি ফোন করে বলেছিলেন নাইমা আন্টিকে যে এই আন্টির দাদা খুবই অসুস্থ, খুবই বাজে অবস্থা, দ্রুত বাড়িতে আসতে হবে, নাইমা আন্টিকে নাকি দেখতে চাচ্ছে। তো নাইমা আন্টিকে আবার ওনার দাদা
খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। এখন নাতনিকে দেখতে চাচ্ছেন, নাতনি তো এখন না গিয়ে পারবে না, পরীক্ষার অজুহাত তো আর দেখানো যাবে না। দাদার অসুস্থতার এই খবর শুনে খুব চিন্তায় পড়ে যায়। উনি এটাও বুঝতে পেরেছিলেন যে পরিবার কিন্তু জানে তার কয়েকদিন পর ফাইনাল এক্সাম। অবস্থা সিরিয়াস না হলে কিন্তু জরুরি ভিত্তিতে টেলিফোন করে তাদের জানানোর কথা না, আসতে বলার কথা না। উনি বুঝতে পারলেন সিরিয়াস কিছু হয়তো বা হতে পারে, আল্লাহ না করুক। এই জন্য উনি আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিয়ে দেন। এখন এই তৃতীয় তলাতে রুমানটি একদমই একা, আর কেউ নেই। পুরো একটা ফ্লোরে উনি একা হয়ে যান, কারণ তাদের তৃতীয় তলার অন্যান্য ইউনিটগুলো তো আগে থেকে ফাঁকা ছিল। তো এভাবেই তো অল্প কয়েকজন মাত্র ব্যক্তি আছেন এখানে। এখন নাইমা আন্টি যাবার আগে রুমা আন্টিকে বলেছিলেন যে আরে এত চিন্তা ভাবনা করিস না, যিনি রান্না করেন, রান্নার খালা, তাকে বলে যাচ্ছি সেজন্য তোর সাথে থাকে। আর এখন আকাশের অবস্থা ভালো না, দ্রুত আমাকে বের হয়ে যেতে হবে। দাদা যেহেতু অসুস্থ, হায়াত মৌতের কথা বলা যায় না, আমাকে যেতেই হবে। নাইমা আন্টিকেও রুমা আন্টি বলেন যে হ্যাঁ ঠিক আছে তুই যা, আসলে বাস্তবতা তো মেনে নিতেই হবে। তো রুমা আন্টি নাইমা আন্টিকে বিদায় দেন। নাইমা আন্টি বেরিয়ে গেছেন বাড়ির দিকে। তো এখন ওই দিন আবার বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যার পরেই প্রচন্ডভাবে মেঘের গর্জন আর বজ্রপাত হচ্ছে লাগাতার। রাত 8টার পরে বা 9টার আগে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 1999 সালের দিকে হোস্টেলগুলোতে এরকম জেনারেটর বা চার্জার লাইট বা আইপিএস এর ব্যবহার এতটা ছিল না। ওই হোস্টেলেও জেনারেটর ব্যবস্থা ছিল না। তাই রুমা আন্টি যখন রুমে হারিকেন জ্বালিয়ে বই পড়ছিলেন, তখন হঠাৎ করে একটা ঘন্টা বাজানোর আওয়াজ উনি শুনতে পান। তার মানে ডিনারের সময় হয়েছে। ওই সময় নাকি ঘন্টা বাজিয়ে খাবারের জন্য ডাকা হতো। খাবার রান্না কমপ্লিট, নিচে যেতে হবে ডিনার করার জন্য রুমা আন্টিকে। তো রুমা আন্টি হারিকেনটি সাথে করে নিয়ে নিচে নেমে আসেন। তারপর রুমা আন্টি ডিনার করে আবার উপরে উঠে আসেন। হঠাৎ করে রুমের দরজায় কড়া দেওয়ার শব্দ শুনতে পান রুমা আন্টি। রুমা আন্টি যখন ঘড়ির দিকে তাকান তখন রাত 10:30টার মতো বাজে, বেশি রাত না। তারপর ইলেকট্রিসিটি নাই, তো বেশি রাত বলে মনে হচ্ছে। তো রুমা আন্টি জিজ্ঞেস করেন যে কে ওখানে। দরজার ওপার থেকে বলে আমি নাইমা, দরজা খোল। রুমা আন্টি তো বেশ অবাক হন। তারপর রুমা আন্টি আর কিছু না ভেবে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে দেখে সত্যি নাইমা আন্টি এসেছে। রুমা আন্টি তো পুরোই অবাক হয়ে যান। তারপর রুমা আন্টি বলেন কিরে তুই বাড়ি যাস নাই, ফিরে এলি যে? তখন এই নাইমা আন্টি বলছেন যে আগেতে রুমে ঢুকতে দে, একটু জিরাতে দে, দম ফেলতে দে, তারপর সব কথা বলি। দরজার বাইরে দাঁড়িয়ে রেখে কি সব জিজ্ঞেস করবি নাকি? নাইমা আন্টি যখন রুমে ঢুকেছেন, তো রুমা আন্টি খেয়াল করেন নাইমা আন্টির কাপড় চোপড় একেবারে শুকনো, কোথাও কোনো কাদা পানি বৃষ্টির ছিটা ফোটাও লাগেনি। তখন রুমা আন্টি নাইমা আন্টিকে জিজ্ঞেস করেন কিরে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তুই তো দেখি একদম শুকনো অবস্থায় চলে আসছিস, এক ফোঁটা পানিও তোর গায়ে পড়েনি। তখন নাইমা আন্টি হেসে বলেন যে আরে এত কিছু তুই খেয়াল করিস, তাহলে শোন, আমি বাস স্টেশনে গেলাম, তারপর বাস স্টেশনের যাত্রীর ওয়েটিং রুমে বসেছিলাম। তারপর এই বৃষ্টি বাদলের কারণে বাস আর ছাড়বে না, অল্প কিছু যাত্রী ছিল, এই কয়জন যাত্রী নিয়ে বাস আর যাবে না, আমার তো আজকে যাওয়া হচ্ছে না। তাই ওখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে হোস্টেল গেটের সামনে এসে নামলাম। তখন এই রুমা আন্টি বলে তুই তো গেছিলি অনেকক্ষণ আগে, তুই সাথে সাথে বাস পাস নাই? এরকম লোডশেডিং, বজ্রপাত এরকম তো হচ্ছে তো সন্ধ্যারও বেশ কিছুক্ষণ পর থেকে। বাস স্টেশন পৌঁছানোর পর উনি নাকি শুনেছিলেন যে ঝড় বৃষ্টির কারণে লেট হবে। এখন ঝড় বৃষ্টি তখন শুরু হয় না, এইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই কথাটা যখন রুমা আন্টি শুনলেন নাইমা আন্টির কাছ থেকে, ওনার মনের মধ্যে একটু খটকা লাগে। উনি এটাও বলেন যে বাস কাউন্টারের লোকেরা নাকি রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। তো রাত 9টার মধ্যে তো যাত্রী এরকম আসে নাই, এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আর কি বাস ছাড়ে নাই, এরকমটাই বলেছিলেন আর কি। তারপর যাত্রীরা যারা ছিলেন এরা বাস কাউন্টারে
যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করে বকাঝকা করে তারা যে যার মতো চলে গেছেন। নাইমা আন্টিও চলে আসছেন। নাইমা আন্টি বলেন যে আমি আর রাত্রে খাবো না রে। রুমা আন্টি বলেন কেন খাবি না? খাবার তো মনে হয় আছে, বেশি করে রান্না করছিল, বেঁচে আছে। তখন এই নাইমা আন্টি নাকি রুমা আন্টিকে এক প্রকার ধমকেশ্বরেই বলেন যে সব কথার উত্তর কি তোকে দিতে হবে নাকি? খাবো কি খাবো না, খাবো না খাবো না, এত প্রশ্ন করিস কেন? আমার অনেক ঘুম পাইছে, আমি শুয়ে পড়লাম। এই বলে উনি শুয়ে পড়েন আর নাইমা আন্টি ওই রুমা আন্টিকে বলে তুইও শুয়ে পড়, এত লেখাপড়া কিসের, ঝড় বৃষ্টির রাতে ঘুমা। এদিকে রুমা আন্টি কিন্তু নাইমা আন্টির ব্যবহারে খুবই অবাক হন। এইভাবে তো কখনো নাইমা আন্টি তার সাথে কথা বলেন নাই। আর এতক্ষণ পর উনি যে বাইরে থেকে আসলেন, হাত মুখও ধুইলেন না। এইটা কিন্তু ওনার স্বভাবের বিপরীতে ছিল। নাইমা আন্টি বাইরে থেকে আসার পরই হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেন। এটা ওনার একটা অভ্যাস ছিল। হাত মুখ না ধুয়ে উনি খাবার খেতেন না, হাত মুখ না ধুয়ে উনি বিছানার উপর উঠতেন না। কিন্তু উনি বিছানার উপর শুয়ে পড়লেন হাত মুখ না ধুয়ে, এতক্ষণ উনি বাইরে ছিলেন। এইটা তো কেমন হয়ে যায় না? তখন রুমান্টি চিন্তা করছেন যে মনে হয় উল্টাপাল্টা তার সাথে কথা বলা হয়ে গেছে, রাগ করছে, এই জন্য শুয়ে পড়ছে। তো রুমান্টি দেখেন যে নাইমা আন্টি তার বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো রুমা আন্টিও নিজের বেডে গিয়ে শুয়ে পড়েছে। যদিও বা তখন গরমকাল ছিল, কিন্তু এই যে বৃষ্টি বজ্রপাত, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, এই জন্যই কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছেন। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। হঠাৎ করে রুমা আন্টির ঘুম ভেঙে যায়। ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো সেই যে ইলেকট্রিসিটি গেছে সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর, ইলেকট্রিসিটি কিন্তু আসে নাই। রুমা আন্টি বেডের পাশে থাকা হারিকেনের আলোটা বাড়িয়ে নাইমা আন্টিকে প্রথমে ডাক দিয়েছেন যে সে ওয়াশরুমের দিকে যাবে কিনা, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন বজ্রপাতের শব্দ হচ্ছে খুব মারাত্মক। এই রুমা আন্টি আবার বজ্রপাতের শব্দকে খুব ভয় পায়। নাইমা আন্টিকে এই কারণে ডাকছিলেন তুই একটু আসবে আমার সাথে। 2-3 বার ডাকার পরও নাইমা আন্টি কোনো সাড়া দেয় না। তখন রুমা আন্টি চিন্তা করছেন যে সেই কখন বের হয়েছে, অনেক ধকল গেছে, অনেকক্ষণ বসেছিল ওয়েটিং রুমে, এই জন্য হয়তোবা ঘুমটা বেশি হয়ে গেছে ক্লান্তির কারণে, থাক আমি একাই যাই। তো উনি হারিকেন নিয়ে ওয়াশরুমের দিকে যাত্রা শুরু করেছেন। তখনও কিন্তু ঝুম বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। রুমান্টির ভয়ও লাগছে। আর ওই ফ্লোরে একটাই ওয়াশরুম। তো উনি ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছেন। যখন রুমান্টি ওয়াশরুমের দরজাটার লক খুলেছেন, তখন হারিকেনের আলোতে উনি দেখতে পান যে ওয়াশরুমের যেই কমোড, ওইটার 2 সাইডে রক্ত মাখা 2টি পাগুলোর সাইজ ছিল পায়ের এরকম, যে পায়ের আঙ্গুল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, আসলে কোনো অংশ নাই, হাঁটু থেকে অনর্গল রক্ত পড়ছে। রুমা আন্টি এসব দেখে একটা চিৎকার দিয়ে দৌড়ে রুমে চলে আসেন। এসে নাইমা আন্টিকে ডাকতে শুরু করেন। নাইমা ওট ওট বলতে থাকে আর বলছে যে আমি না ওয়াশরুমে 2টা রক্ত মাখা পা দেখেছি। তখন নাকি এই নাইমা আন্টির শরীর মুখ কাঁথা দিয়ে মোড়ানো ছিল। তারপর নাকি এই নাইমা আন্টি রুমা আন্টিকে বলে এই রুমা দেখতো। তখন রুমা আন্টি দেখে যে এই নাইমা আন্টি ধীরে ধীরে তার পায়ের কাছ থেকে কাঁথাটি সরিয়ে এই রুমা আন্টিকে দেখাচ্ছেন আর বলছেন যে দেখতো তুই এই পাগুলো কি তুই ওয়াশরুমে দেখেছিলি? তখন রুমা আন্টি দেখেন যে সে পাগুলোই মূলত উনি ওয়াশরুমে দেখেছিলেন, যেগুলো এই নাইমা আন্টির পায়ের সাথে নেই, অর্থাৎ তার হাঁটু থেকে নিচের অংশে কিছুই নেই, সেখানে রক্ত টপ টপ করে পড়ছে। উনি এটা দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই রাত্রে আসলে নাইমা আন্টি উনি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, উনি হোস্টেল ফেরতই আসেন নাই, উনি ঠিকঠাক মতোই বাসে করে চলে গিয়েছিলেন। কোন একটা অশরীরই ওনার রূপ ধরে এসেছিল। তো যখন রুমা আন্টির জ্ঞান ফেরত আসে, রুমা আন্টি দেখতে পান হোস্টেলের সুপার, তারপরে নিচতলার আরো একজন স্টাফ, তারপরে যেই কয়েকজন স্টুডেন্ট ছিল ওখানে, তারা তার পাশে দাঁড়িয়ে আছে। তখনও নাকি রুমা আন্টির ভয় কাটেনি। রুমা আন্টি তখন কাঁপতে কাঁপতে বলতে থাকে যে ওয়াশরুমে রক্ত মাখা পা, এই বলে নাকি উনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরই মধ্যে ল্যান্ড ফোনে নাইমা আন্টির সাথে যোগাযোগ করা হয়। তখন নাইমা আন্টির সাথে কথাও হয়, সব কথা শোনেন নাইমা আন্টি। উনি তো বলেন না আমি তো চলে আসছি। তো এরপর কিন্তু রুমা আন্টি অসুস্থ হয়ে পড়েন, তাকে চট্টগ্রামের একটা সরকারি হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তার পরিবারের লোকজন এসেছিল। সপ্তাহখানেক পরে রুমা আন্টি কিছুটা স্বাভাবিক হন।
রুমানটি আরো বিস্তারিতভাবে বলেন। প্রথম দিকে তো একটু কাপা কাপা গলায় বলেছিলেন। এ কথা শোনার পর হোস্টেলের সবাই খুব অবাক হন, কারণ ইতোপূর্বে এই ধরনের কোনো ঘটনা ওই হোস্টেলে ঘটেনি, এটাই প্রথম। ওখানে কিন্তু এর আগে কোনো ধরনের প্যারানরমাল কোনো কিছুর উপস্থিতি টেরও পাওয়া যায়নি। তো যাই হোক, আর ওই রাতে যখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই রোমানটি, তখন মূলত উনি ওভাবেই পড়েছিলেন। কোনো একজন যিনি কেয়ারটেকার, মহিলা কেয়ারটেকার, উনি দেখতে গিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা, কেননা ওই কেয়ারটেকারকেও এই নাইমানটি বলে গিয়েছিলেন যে আপনি একটু এই রুমে গিয়ে একটু দেখে আসেন ঠিকঠাক আছে কিনা, কারণ একা একাও ভয় পেতে পারে। পুরো ফ্লোরে কেউ নাই, পুরো বিল্ডিং এ মাত্র কয়েকজন, বিশেষ করে 3টা ফ্লোরের মধ্যে। তো এই জন্য উনি কি মনে করে ওইদিকে গিয়েছিলেন। তো যাই হোক, পরে হুজুর দেখানো হয়। হুজুর বলেন যে এটা কোনো একটা দুষ্টু অশরীরী কাজ করেছে। ঝড় বাদলের রাতে সাধারণত এই ধরনের অশরীররা এসে মানুষকে ভয় দেখায়। রুমানটি পরবর্তীতে স্বাভাবিক হলেও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। আস্তে আস্তে উনি শুকিয়ে যান। ডাক্তারি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক করিয়েছেন, কোনো লাভ হয়নি। একটা সময় ওনার লেখাপড়ায় বন্ধ হয়ে যায়। উনি আর বই খুলতে পারছিলেন না। বেশ কয়েক মাস এরকম অসুস্থতার সাথে লড়াই করে উনি মারা যান। আসলে উনি এমন ভয় পেয়েছিলেন, ওই ভয়টা ওনার মধ্যে বসে গিয়েছিল, যেটাকে আমরা ভয়ের খোল বলি, ভয়ের খোলে পড়ে যাওয়া। সেক্ষেত্রে মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারা যায়। ডিয়ার লিসেনার, আশা করি আপনারা এই এপিসোডের মধ্যে যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। আমি সরাসরি চলে যাব আরেকটি ঘটনার মধ্যে। আশা করি এই ঘটনাটিও সকলের কাছে ভালো লাগবে, সঙ্গেই থাকুন। তো ঘটনাটি আমি যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওনার নাম শাকিল। তো ওনার ভাষায় আমি ঘটনাটা বলতেছি। আমাদের বাড়ির থেকে বাজারের দূরত্ব 1 কিলোমিটার। আমি একদিন সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলাম বাজার করার জন্য। আমি বাজার যখন যাই সুন্দরভাবেই যাইতে পারলাম, এবং বাজার নিয়ে যখন বাড়ি ফিরি ঠিক সেই সময় আমার সাথে এই ঘটনাটি ঘটে। আমি যখন বাজার নিয়ে বাড়ি ফিরছিলাম, কিছু দূর আসার পরেই আমার সামনে আমি দেখতে পাই একজন বয়স্ক লোক সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি পরে আমার সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি এত চেষ্টা করেছি ওনার মুখ দেখার জন্য, উনি কে সেটা চেনার জন্য। অনেক সাইকেল জোরে স্পিডে চালিয়েছি, কিন্তু কোনোভাবেই ওনার মুখ দেখতে পারিনি। আমি যত স্পিডে চালাই ঠিক উনিও ততটা স্পিডে সাইকেল চালায়। তো এইভাবে আসার পর আমাদের এলাকায় 1 সপ্তাহ আগে একটি লোক মারা যায়। সেই লোকটাকে রাস্তার পাশে দাফন করা হয়। তো কিছু দূর আসার পরেই সেই কবরস্থানটা পড়ে। সেই কবরটির মধ্যে ওই লোকটি সামনে যাওয়ায় একদম ওইখানে মিশে গেল, মানে এমনভাবে মিশে গেল মনে হয় লোকটা সেই কবরে নেমে পড়েছে। আমি এই দৃশ্য দেখে একদম ভয় পাওয়া শুরু করলাম। তারপর যখন আমি কবরস্থানের পাশে আসলাম, আসার পরে কবরস্থান থেকে আমি শুনতে পাই কিছু অদ্ভুত শব্দ। এতটা ভয়ানক শব্দ আমার লাইফে আমি কখনো শুনিনি। তারপর আমি ভয়ে ভয়ে কবরস্থানটা পার হইলাম। পার হয়ে একটি বাঁশের ঝাড় আছে, সেই বাঁশের ঝাড়ের মধ্যে আমি দেখতে পাই চাঁদের আলো সেই সময় ছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু ওই বাঁশের ঝাড়ের মধ্যে এতটা অন্ধকার যা বলার মতো না। আমি ভাবলাম যে দূরের থেকে হয়তোবা বাঁশের ঝাড়টা এতটা অন্ধকার দেখাচ্ছে। আমি যখন এই কাছে গেলাম তখনই দেখতে পাই এতটা অন্ধকার কিছুই দেখানো যাচ্ছে না। শুধু আমি শব্দ পাচ্ছি, মুরগির বাচ্চা মনে হয় কান্না করতেছে। মুরগির বাচ্চা যেরকম চিল্লায় ঠিক ওই রকম শব্দ ভিতর থেকে আসতেছে। কিন্তু এই রাস্তাটা আমার একদম মুখস্থর মতো হয়েছে, কেননা আমি প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি। তাই আমি ভয় না পেয়ে একদম সোজা সাইকেল চালিয়ে বাঁশের ঝাড়টা পার হলাম। পার হয়ে যখন আমি পিছন দিক থেকে তাকিয়ে দেখি বাঁশের ঝাড়ের মধ্যে আর কোনো অন্ধকার নাই, সুন্দরভাবেই দেখা যাচ্ছে চাঁদের আলোয়। তো তারপর আমি সেখান থেকে বাড়িতে আসি। আসার পরে আমার সঙ্গে সেদিন আর কোনো ঘটনা ঘটলো না। আমি এই বিষয়টা আমার বাড়িতে শেয়ার করি। তখন আমার বাপ আমাকে বললে যে ওইদিকে ওই বাঁশের ঝাড়ের মধ্যে সমস্যা রয়েছে। ওই বাঁশের ঝাড়ের মধ্যে অনেক আগে নাকি একটি শ্মশান রয়েছিল।
সেই শ্মশানটা বর্তমান সময়ে এখন আর নাই। তবে রাতের মধ্যে কেউ যদি একা যাওয়া আসা করে তাকে নাকি এই ধরনের ডিস্টার্ব করে। তো আমার সঙ্গে এইরকম একটি ঘটনা ঘটেছে। তো আমার বাপের সাথে আরেকটি ঘটনা ঘটেছিল, ছোট্ট একটি ঘটনা, আমি সেই ঘটনাটি বলতেছি। তো আমার বাবা এবং আরো 3 জন মিলে মাছ চাষ করছিলেন বিলের মধ্যে। তো আমার বাবা প্রত্যেকটা দিন রাতের মধ্যে সেখানে পাহারা দেয় মাছ যাতে কোনো চোর চুরি না করে। তো একদিন রাতে, সেদিন ছিল অমাবস্যা রাত, আমার বাবা লাইট মেরেছিল সেই নদীর মধ্যে, দেখতেছিল যে কোনো চোর কোনো মাছ চুরি করছিল কিনা। কিন্তু লাইট জ্বলে দেখতে পায় বড় একটা পাখি পানির মাঝখানে বসে আছে এবং দূরে একটি কলা গাছ দাঁড়িয়ে আছে, মানে যেখানে কোনোদিন কোনো কলার গাছ ছিল না, কিন্তু সেখানে কলা গাছ আছে এবং পানির মাঝখানে বড় একটা পাখি। আমার বাবা এই দৃশ্য দেখে লাইটটি অফ করে তিনি এই যেখানে ছোট ঘর ছিল, মানে ডেরা ছিল, সেখানে রাতের মধ্যে রেস্ট করার জন্য, তো সেখানে যে একটু শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর উনি বুঝতে পারে কেউ একজন পিছন দিক দিয়ে এসে ওনাকে জড়িয়ে ধরছে ভয়ঙ্করভাবে। তখন ওনার কাছে একটি দা ছিল, সেই দাটা কোমরে লাগিয়ে দিয়েছিল, পিছন দিক দিয়ে যে আর কি জড়াই ধরছিল। তো এই দাটি লাগিয়ে দেওয়ার পর পিছন দিক দিয়ে যে জড়াই ধরছিল সে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু আমার বাবা কোনোভাবেই দেখতে পায় না। তো আমার বাবা সেখান থেকে ওই রাতেই সেই সময় চলে আসে বাড়িতে, আসার পর ঘুমায় পড়ে। সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর দেখতে পায় আমার বাবার ঘাড় একদম এক সাইড হয়ে আছে, ঘাড় সোজা করতে পারতেছে না। তখন আমার বাবা এক কবিরাজের কাছে যায়, কবিরাজকে যেয়ে এই দৃশ্যটা, যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি সুন্দরভাবে ওই কবিরাজকে বলে। তখন ওই কবিরাজ ঝাড়ফুঁক এবং কিছু তাবিজ আমার বাবাকে দেয়। তারপর ওই ঝাড়ফুঁক এবং তাবিজ নিয়ে আমার বাবা বাড়িতে চলে আসে। তারপর আস্তে আস্তে আমার বাবা সুস্থ হয়ে যায়। তারপরের দিন থেকে আবারও সেই নদীতে গিয়েছে পাহারা দেওয়ার জন্য, কেননা ওইখানে অনেক টাকার মাছ তারা চাষ করতেছেন, যদি মাছ চুরি হয়ে যায় তাহলে সেখানে লস হবে। তাই তিনি বাধ্য হয়ে আবারও সেখানে পাহারা দেওয়া শুরু করলেন। তো কিছুদিন এইভাবেই যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। একদিন হঠাৎ করে আমার বাবা যখন খাওয়ার জন্য রাত 11টার দিকে বাড়িতে আসবে, ঠিক সেই সময় একটি ঘটনা ঘটে। যখন বাড়িতে আসবে তখন দেখতে পায় রাস্তার মধ্যে হঠাৎ করে কলা গাছ দাঁড়িয়ে আছে, যেখানে কখনো কলা গাছ ছিল না। আমার বাবার কাছে একটি দা ছিল, সেই দা দিয়ে কলা গাছটা কেটে 2 ভাগ করলেন। তারপর সামনে যখন আসলেন একটি বাঁশের ঝাড়, সেই বাঁশের ঝাড়ের মধ্যে বাঁশের ঝাড়গুলো হেলে হেলে একাই পড়তেছে, মানে আমার বাবা যাতে রাস্তা দিয়ে আসতে না পারে, পানি দিয়ে যেন নামে, সেই নদীর মধ্যে নেমে যেন তিনি হেঁটে আসেন। তো আমার বাবা তো জানে পানির মধ্যে কখনো নামা যাবে না এইরকম ঘটনার সময়, তো তিনি সেখানে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। তো কোনোভাবেই সেই বাঁশের ঝাড়গুলো আর ঠিক হচ্ছে না। তখন আমার বাবা সেই দা দিয়ে বাঁশের ঝাড়গুলো কাটা শুরু করলেন। তারপর অটোমেটিকলি সেই ঝাড়গুলো ঠিক হওয়া শুরু করলেন। তারপর আমার বাবা বাড়িতে চলে আসে। তো আমার বাবার সাথে এইরকম একটি ঘটনা ঘটেছিল। তো উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করেছি। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো রাত 10টা বাজে শুনতে পারবেন। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। তবে আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে সেই ঘটনাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েবেন যে এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটা ঘটনা কেমন লেগেছে। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।